ওকে, তাহলে লাস্ট দিন আমরা পড়ছিলাম কি মনে আছে? ও, ফার্মি ভেলোসিটি, পরে তারুণ ভেলোসিটি ওইটা, আর ওই রোদ পর্যন্ত দেখা হয়েছিল। রোদ পর্যন্ত দেখা হয়েছিল। আচ্ছা, রোদের জিনিসগুলো আমরা দেখছিলাম যে দৈর্ঘ্যের সাথে সাথে সমানুপাতিক, আর হলো গিয়ে প্রস্থের ব্যস্তানুপাতিক। ঠিক আছে। আর আচ্ছা। নর্মালি এমনি ইলেকট্রন যখন ফ্লো করতে থাকে তখন যে বাধাপ্রাপ্ত হয় যে ম্যাটেরিয়ালস এর মধ্য দিয়ে, তো সেটা আমরা রোধ হিসেবে কল্পনা করছি। আর ম্যাটেরিয়ালসটা যত বেশি লম্বা হবে, বাধা পাওয়ার পরিমাণটা তত বেশি হবে। আর যত বেশি প্রস্থ হবে তত বেশি ইলেকট্রন যাওয়ার জায়গা তৈরি হবে, এবং ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে যে বাহিরে বের করার যে প্রবণতা সেটা কমে যাবে, তাহলে আমাদের রেজিস্ট্যান্স কমে যাবে। আচ্ছা, সেখান থেকে আমরা আহ কি বের করছিলাম যে ভি ইকুয়ালস টু আই, আর জিনিসটা মনে আছে? ভি ইকুয়ালস জি ভাইয়া। আই, আর ভি ইকুয়ালস টু আই বাই জি জি। ভাইয়া। এই জিনিসগুলো কিভাবে আসছে? আচ্ছা, এগুলো মনে আছে। আর আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক 1/a, সেখান থেকে সমানুপাতিক ধ্রুবক রো আসছে, এগুলো নিয়ে খেয়াল আছে? রো রো নিয়ে। জি ভাইয়া, মনে আছে। ভাইয়া ওই ভাইয়া আর একটু কাইন্ডলি আবার দেখাবেন। জি আমি ভাইয়া। আর একটু আর আর এর কোনটা, আগেরটা নাকি পরেরটা দৈর্ঘ্যের সাথে ওগুলা? মানে আর ভাইয়া একটু যে পুরোটা একটু দেখাইতেন একবার। আর এর পুরোটুকু, আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। তো আর মূলত আসছে থেকে, আর মূলত আসছে যে তোমার, আমরা তো যে পরিবাহী পদার্থগুলোর কথা বলছি সেগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন যখন যায় বা চার্জ যখন যায়, তখন যাওয়ার সময় কিছু কিছু ইলেকট্রন বাধাপ্রাপ্ত হয়। ওই বাধাপ্রাপ্ত ইলেকট্রনটা আমরা যদি কাউন্ট করি 100টার মধ্যে 10টা, ধরো 100টা ইলেকট্রন যাইতেছে, তার মধ্যে 10টা বাধাপ্রাপ্ত হলো, তাহলে এই পরিমাণটাকে আমরা রোধ হিসেবে চিন্তা করি। এক্সাক্ট পরিমাণটা আমরা বলবো না, তখন আমরা আম, ওহম হিসেবে একটা জিনিসকে আইডেন্টিফাই করব। যেমন এই পরিমাণটাকে বলা হয় 1 ওহম। এই পরিমাণটা কত আমরা সেটা জানি না, তবে এই 1 ওহমটা ফিক্সড। ঠিক আছে। আমরা তো মেজার করতে পারি না অ্যাকচুয়ালি কতগুলো ইলেকট্রন বাধাপ্রাপ্ত হইতেছে। তো সে কারণে একটা একক নিয়ে আসলাম, সেটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রনকে বুঝায়। যে নির্দিষ্ট পরিমাণটা আমরা জানি না, তবে ওইটা সেই অনুপাত অনুসারে বৃদ্ধি পায়। কারণ আমি যদি বলি 1 ওহম, 2 ওহম, তাহলে 2 ওহম অবশ্যই 1 ওহমের দ্বিগুণ, কিন্তু 1 ওহম অ্যাকচুয়ালি কয়টা ইলেকট্রন বাধাপ্রাপ্ত হয় সেটা আমরা জানি না, তবে 2 ওহমটা আমরা জানি 1 ওহমের দ্বিগুণ। যেমন লাস্টে আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে 10,000, সেটাকে আমরা নাম দিছি সহস্র। ঠিক আছে। এরকম একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন বাধাপ্রাপ্ত হওয়ার সেটার নাম আমরা দিচ্ছি 1 ওহম। ঠিক আছে। আম, জি তো ভাইয়া। এই 1 ওহমটাকে এভাবে ডিফাইন করা হয়েছে, আম, যে ধরো তোমার যদি কোনো একটা ধরো একটা পরিবাহী আছে, এটা দুই প্রান্তে আমি বিভব পার্থক্য দিব ভি প্লাস মাইনাস। বিভব পার্থক্য দেওয়ার কারণে আমার অবশ্যই ইলেকট্রনগুলোর প্রবাহ শুরু হয়ে যাবে, আই প্রবাহ শুরু হবে। আমি যদি 1 ভোল্টেজ দেই, তাহলে যদি 1 অ্যাম্পিয়ার প্রবাহ শুরু হয়, তখন আমি বলবো যে আমার বাধা পাওয়া ইলেকট্রনের পরিমাণ হবে 1 ওহম। ঠিক আছে। ভাইয়া তো আরেকবার একটু ওহম, বলবেন? আর বলতেছি, আমি যদি এই যে পরিবাহী সেটা দুই প্রান্তে যদি আমি 1 ভোল্টেজ অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে আমি বলবো যে এটার মধ্য দিয়ে বাধা পাওয়া ইলেকট্রনের পরিমাণ হবে 1 ওহম। ঠিক আছে। এভাবে জি ওহমটাকে ভাই। ডিফাইন করা হয়েছে। এখন কোন একটা পরিবাহীর দুই প্রান্তে আমি ভি অ্যাপ্লাই করলে, ভি যদি অ্যাপ্লাই করি, তাহলে তো আই কারেন্ট পাওয়া যায়, ঠিক না? একটা চার্জের প্রবাহ পাওয়া যায়। তো এই চার্জের প্রবাহটা আমরা ডিফাইন করছি কি হিসেবে? কারেন্ট হিসেবে বা তড়িৎ প্রবাহ হিসেবে। সেটাকে বলছি কি? কিউ বাই টি, একক সময়ে যতগুলো যায়।
তো চিন্তা করে দেখো তো, আমি যদি বিভব পার্থক্য বাড়ায় ফেলি তাহলে অ্যাকচুয়ালি আমার আয় বৃদ্ধি পায়। আমরা লাস্ট দিন দেখছিলাম যে ড্রিফট ভেলোসিটি বৃদ্ধি পায় মূলত পক্ষে যদি একই তার হয়, ঠিক না? জি জি ভাইয়া। জি আমরা ভি বৃদ্ধি করলে আয় বৃদ্ধি পায় একই তারের ক্ষেত্রে, ঠিক আছে, একই তারের ক্ষেত্রে। কেন? কারণ ড্রিফট ভেলোসিটি বৃদ্ধি পায়, ড্রিফট ভেলোসিটি বৃদ্ধি পায়। আই ইকুয়ালস টু কি, এন এ ভি ই। আচ্ছা, এখন আমাকে বলতো, যেহেতু আমার আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পাওয়াটা মানে আমি বলতে পারবো না যে বাধা পাওয়ার পরিমাণও তাহলে বৃদ্ধি পাবে। যেমন আগে 100টার মধ্যে 10টা বাধা হইতো, তাহলে আমি যদি ভি বাড়াই দিই তাহলে এখন তো 100টা না গিয়ে 1000টা যেতেছে, তাহলে বাধা পাওয়াটা 10টা থেকে এখন 100টা হবে না। জি কারণ কারেন্ট বেশি প্রবাহিত হলে চার্জ বেশি প্রবাহিত হবে, চার্জ বেশি প্রবাহিত হলে বাধা পাওয়ার পরিমাণটাও বেড়ে যাবে, ঠিক আছে? জি তো তাহলে আমি এভাবে বলতে পারি যে ভি আমি যত বাড়াবো আমার আয় তত বৃদ্ধি পাবে। এটা বলতে পারবো না, ভি যত বাড়াবো আয় তত বৃদ্ধি পাবে। জি তাহলে ভি আয়ের সমানুপাতিক। তো ওইখান থেকে আমি ভি ইজিকলস সমানুপাতিক ধ্রুবক যদি নিয়ে আসি কে, তাহলে ওই কেটাই হবে আমাদের রোধ। সেটাকে আমি রোধকে আমি এভাবেই ডিফাইন করছি। কারণ আমি তো এক্সাক্ট পরিমাণটা জানি না কত সংখ্যক বাধা পাইতেছে, কত সংখ্যক এক্স্যাক্টলি কত সংখ্যা বাধা পাইতেছে সেটা আমি জানি না। তো সেই সংখ্যাটাকে আমি একটা একক আকারে নিয়ে আসবো। সেই কারণে আমি এই কেটা দেখলাম যে আমার যত বেশি বাধা পাবে আই আমার তত কমে যাবে। কারণ আই আর আর এর গুণফল দুটো চিন্তা করো, আই আর আর বা আই আর কে দুটো কিন্তু আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। ভাই কিভাবে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে? ধরো এই যে পিভি সমানুপাতিক কে, এখান থেকে আমি বলতে পারি না পি ইকুয়ালস টু কে ইনটু 1/v। তাহলে পি আর ভি ব্যস্তানুপাতিক না? ভাইয়া খাতার ওই পার্টটা আসলে দেখা যাচ্ছে না। হইতেছে না জি ভাই এখন? এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন বলতেছি এখানে পি আমি লিখতেছি পিভি ইকুয়ালস টু কে, ক্লিয়ার? ক্লিয়ার। জি তাহলে পি ইকুয়ালস টু কে ইনটু 1/v না? হ্যাঁ। তাহলে এটা কি পি আর ভি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক না? জি ব্যস্তানুপাতিক। তাহলে অবশ্যই দুটো গুণ অবস্থায় থাকা মানে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ক্লিয়ার? ক্লিয়ার আছে। আচ্ছা, তো সেটাকে আরেকভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি যে ভি যদি আমার ফিক্স থাকে, ধরো 10 ভোল্ট আমি রাখলাম, তাহলে আই যদি 1 অ্যাম্পিয়ার করতে চাই তাহলে কে হবে 10। আই যদি আমি 2 অ্যাম্পিয়ার করতে চাই কি হবে 5। তাহলে একটা বাড়লে একটা কমবে না, ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ যেহেতু 10 ভোল্ট ফিক্সড, জি ক্লিয়ার? বুঝতে পারছি। তো ওইখান থেকে আর কি আমরা আনছি জিনিসটা। তো দেখা গেছে যে আমি আই যত বাড়াবো, ঠিক আছে, আমাদের রেজিস্ট্যান্স বা রোধ তত কমবে। আমি রেজিস্ট্যান্স কম হইলে তো বাধা মানে প্রবাহটা বেশি হবে। তো সেই অনুসারে আমি কেটাকে নাম দিচ্ছি রোধ বা আর রেজিস্ট্যান্স, ঠিক আছে? আর এখান থেকে অ্যাকচুয়ালি রোধকে ডিফাইন করা হয়েছে, এখান থেকে রোধকে ডিফাইন করা হয়েছে। তো রোধকে যেহেতু ভোল্টেজ এবং কারেন্টের এগেইনস্টে ডিফাইন করা হয়েছে, তাহলে এটার জন্য আমার এটার জন্য আমার এভাবে লিখতে পারি আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে ভি কত, ভোল্টেজ, আর অ্যাম্পিয়ার ইনভার্স 1, ঠিক আছে? এটা থেকে আমাদের রোধের তুমি একক চিন্তা করতে পারো যেটাকে আমরা বলি ওহম, ঠিক আছে? জি ভাই এটা কি একক? হ্যাঁ একক, একক এটা আসে আমাদের এখান থেকে, খেয়াল করে দেখো এটা একক আসে। নর্মালি আমরা এটা ইউজ করি না খুব একটা, চাইলে ইউজ করতে পারো। আমরা বেশিরভাগ ইউজ করি ওহম, কারণ এটাকে আমরা নতুন নাম দিচ্ছি ওহম, ও আচ্ছা ভাই। ঠিক আছে? জি ভাই। এখন এই জিনিসটা দেওয়ার পিছনে কারণ কি? কারণ আমরা এক্সাক্ট পরিমাণটা জানি না কতগুলা বাধাপ্রাপ্ত হয়, বুঝা গেছে? এই 1 ওহমটা যে, এই 1 ওহম বলতে কতগুলা বাধাপ্রাপ্ত হয় সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা জানি যে 1 ওহম এবং 2 ওহমের সম্পর্ক হলে একটা একটা দ্বিগুণ। ব্যাপারটা বুঝা যাইতেছে যে এক্স্যাক্টলি কিন্তু আমরা জানি না, সেজন্য আমরা নতুন নাম দিছি 1 ওহম, ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখন আমরা সেম জিনিসটা আবার আনি। আমি যদি বলি আই সমানুপাতিক ভি, আমি যত বেশি কারেন্ট প্রবাহ পাবো তো এই প্রবাহের ইয়ার মধ্য দিয়ে আমাদের পদার্থটার মধ্য দিয়ে, ধাতব পদার্থটার পরিবেশের মধ্য দিয়ে, আমি বলতে পারবো না আমার দুই প্রান্তের বিভব পার্থক্য তত বেশি জি একই ধাতব পদার্থের মধ্য দিয়ে যদি হয়, জি বেশি হবে। তাহলে সেখান থেকে আমি আরেকটা কনস্ট্যান্ট আনতে পারবো, কে ইন্টু ভি। এখন চিন্তা করে দেখো এই কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি আই এর সমানুপাতিক না? আমি আই যত বৃদ্ধি করবো দেখবো যে আয়ের সাথে সমানুপাতিক হারে আছে। আমি আই যত বৃদ্ধি করবো ভিটাও তত কেটাও তত বৃদ্ধি পাওয়ার কথা।
জি এটাকে আরেকটু সুন্দর করে ভাবে লেখা যায় আই বাই কে ইজ ইকুয়াল টু ভি। তাহলে আই বাড়ালে কেও বাড়াবো, তাহলে ভি ফিক্স থাকবে। এভাবে চিন্তা করতে পারো। তো কোন জিনিসটা আমার কারেন্ট বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায়? পরিবাহিতা। পরিবাহিতা। তার মানে কত বেশি চার্জ প্রবাহিত হইতেছে সেটা বৃদ্ধি পেতেছে। আর চার্জের প্রবাহ যত বেশি হবে, আমরা বলি তত বেশি পরিমাণ চার্জ প্রবাহিত করতে পারতেছে ওই পরিবাহকটা। আর পরিবাহকের ধর্মর এই নামটাকে আমরা দিছি পরিবাহিতা। সে কত বেশি চার্জ পরিবহন করতে পারতেছে এটাকে বলা হয় পরিবাহিতা। তাহলে যত আই বাড়বে, অবশ্যই পরিবাহিতা তত বেশি বাড়বে। ঠিক আছে? জি। তাহলে এই কেটাকে আমরা নাম দিছি জি, যেটা হলো পরিবাহিতা। আচ্ছা ভাই, একটা তাহলে প্রশ্ন আমরা দুইটা ছিল। জিনিস দেখ। ভাই, এটা হ্যাঁ বলো। সমানুপাতিক কিভাবে হচ্ছে ভাই? আসলে দিন শেষে ব্যস্তানুপাতিক সম্পর্ক না? কে আর ভি। কে আর আই, আই ও এর কথা আচ্ছা, সরি বলতেছি, সরি, ভি কে না। আর আই। ওকে ওকে ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে জি পেলাম আমরা। তাহলে প্রথম কেসে আমরা কি লিখতে পারি, কি ভি ইকুয়ালস টু কি আই আর। পরবর্তী ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আই ইজ ইকুয়ালস টু জি ভি। এই দুটো আমরা বের করলাম না? জি কারণ দুটোকে আমি একই টাইপের ইকুয়েশনে নিয়ে আসি। ভি ইজ ইকুয়ালস টু আই ইনটু 1/g। তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমি কম্পেয়ার করি, তাহলে দেখো তো 1/g আর আর দুটো অ্যাকচুয়ালি ইকুয়াল না? হ্যাঁ 1/g ইজ ইকুয়ালস টু আর। তাহলে সেখান থেকে আমি বলতে পারি রোধ এবং পরিবাহিতা একটা আরেকটার ইনভার্স, মানে দুটা বিপরীত ধর্ম এবং একটা একটা ইনভার্স ক্যালকুলেশন। ঠিক আছে? জি, বুঝতে পারছি। আসলে রোদের কারণেই তো তাহলে বেসিকলি পরিবাহিতাটা তৈরি হচ্ছে না, মানে রোদের উপর। অ্যাকচুয়ালি সেজন্যই তো, হ্যাঁ সেজন্যই তো ইনভার্স হইতেছে। আচ্ছা আচ্ছা। লাইক তুমি বলতে পারো যে 100টার থেকে বাধা হয়েছে 10টা, তাহলে 10 হলো গিয়ে রোধ, তাহলে 100 মাইনাস 10 এর 90 হলো গিয়ে আমার পরিবাহিতা। এইভাবে বলতে পারো, মানে একটা একটা ইনভার্স টোটাল থেকে বিয়োগ করে দিলে বাকিটা পেয়ে যাবে। এই টাইপের চিন্তা করতে পারো। বুঝো নাই? জি বুঝছি। তো এখন তাহলে আমরা রোধের মোটামুটি একটা আইডিয়া পেলাম যে বিভব এবং কারেন্টের সাথে রোধটা কিভাবে আসছে, আমরা কেন ওহম নাম দিছি, কেন জিনিসগুলো আসছে। এখন আমরা দেখি এই রোধটা আমরা প্র্যাকটিক্যালি কোনো কিছুর মধ্য দিয়ে কিভাবে বাড়াবো বা কিভাবে কমাবো, সেটা ম্যাটেরিয়ালস এর সাথে কিভাবে যায়। আমি যদি এখন ম্যাটেরিয়ালস চেঞ্জ করি, তাহলে জিনিসটা কি হবে? এতক্ষণ তো আমি একটা ফিক্স ম্যাটেরিয়ালস রাখছিলাম, বুঝলি ব্যাপারটা? এখন ম্যাটেরিয়ালস চেঞ্জ করবো, তাহলে দেখা গেছে আমার এই রোধটা ম্যাটেরিয়ালস এর দৈর্ঘ্য যত বাড়াবো তত বেশি বাধা পাবে। সিম্পল হিসাব। তাহলে সমানুপাতিক ক্যাল। প্রস্থ যত আমি বাড়াবো তত কম সংঘর্ষ হবে, কারণ ইলেকট্রন গুলো যাওয়ার মতো জায়গা তৈরি হবে বেশি, ইলেকট্রনের ঘনত্ব এর মধ্য দিয়ে কমে যাবে। তো ঘনত্ব কমে গেলে এগুলো বিকর্ষণের কারণে ইলেকট্রন গুলা বাইরে বিক্ষিপ্ত হবে কম। বুঝা গেছে? বাইরে বিক্ষিপ্ত হবে কম। সেই জন্য আমাদের প্রস্থচ্ছেদ যত বাড়াবো ইলেকট্রন গুলো তত ইজিলি মুভ করতে পারবে, নিজেরা নিজেরা বিকর্ষণ না করে। ঠিক আছে? এই কারণে ইলেকট্রন নিজেরা নিজেরা বিকর্ষণ না করলে এগুলো বাইরে কম যাবে এবং ইলেকট্রন গুলোর সংঘর্ষ কম হবে। ঠিক আছে? জি আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে পারি। এটা হলো রো এল বাই এ। এই রো, এই রো এর কাজ কি? এই রোটাকে আচ্ছা আমি ভাইয়া, ডিফাইন করব। হ্যাঁ ভাই যদি প্রস্থ বাড়ানো থাকে তাহলে কি ভাইয়া ইয়ার মানে বাধা পাওয়ার সময় কম হবে, মানে রোদ সময় হ্যাঁ তখন হ্যাঁ। কম হবে? আর যদি ভাইয়া চিন্তা দৈর্ঘ্য করে আর দেখো, প্রস্থ দুইটাই বাড়ানো থাকে, তাহলে আগের মধ্যেই থাকবে। মানে কোনো বাধাপ্রাপ্ত হবে না? বাধাপ্রাপ্ত তো হবে, আগের মতো বাধাপ্রাপ্ত হবে, বেশি বা কম না, আগের মতোই। ও আচ্ছা আচ্ছা। লাইক তুমি চিন্তা করো, তুমি দ্বিগুণ দৈর্ঘ্য করলা এবং 2 গুণ প্রস্থ করলা, তাহলে টুটু কাটাকাটি না, তো আপ তো আগের মতোই হবে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা ঠিক হ্যাঁ আছে? ভাইয়া। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা আহ, আরো কিছুক্ষণ পরে আলোচনা করবো যে কিভাবে চেঞ্জ করলে কি হবে। ঠিক আছে? একটু দেখবে একটু পরে, সমস্যা নেই। তাহলে এই রোটা অ্যাকচুয়ালি কি? এই রোটা হলো গিয়ে তুমি একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের জন্য একটা রোধের মান নির্ণয় করতেছো। তাহলে তুমি ব্যাপারটা কি করতেছো, তুমি একক দৈর্ঘ্য 1 মিটার দৈর্ঘ্য একটা জিনিস নিছো। ঠিক আছে? তারপরে তুমি কি করছো, তুমি এটার প্রস্থচ্ছেদ 1 মিটার স্কয়ার নিছো। তারপর তুমি এটা দুই প্রান্তে প্রথমে ভি 1 অ্যাপ্লাই করছো, তাহলে তুমি এখানে I1 পাইছো। তারপর ভি 2 অ্যাপ্লাই করছো, তারপর I2 পাইছো। ভি 3 অ্যাপ্লাই করছো, I3 পাইছো। ক্লিয়ার? জি ভাইয়া। বুঝে গেছে? জি I3 পাইছো। এবার আমি কি করলাম, আমি এগুলাকে এরকম গ্রাফের মধ্যে বসাইলাম। এটা আমি ভি দিলাম, এটা আমি সরি, এটা আমি ভি দিলাম, এটা আমি আই পেলাম। ক্লিয়ার? তারপর কি করলা, তুমি এখান থেকে এরকম ভাবে ঢাল বের করলা। ঢাল
এই ঢালের যে ভ্যালুটা আসবে, ভ্যালুটা পুরা লাইন জুড়ে কনস্ট্যান্ট না, তুমি ভি যতই বাড়াও, আই যতই বাড়ে, ঢাল তো সেমই, ঠিক না? ঢাল তো সেমই। জি তাহলে এই ঢালটাই অ্যাকচুয়ালি আমার আর। অন্য একটা তার যদি নাও তাহলে এরকম ভাবে তো ঢাল হবে, আরেকটা তার নিলে এরকম ঢাল হবে। মানে তারের তারের যে প্রপার্টিসটা, যেটার জন্য যে বিভবটা আমাদের, সরি রোধটা তৈরি হইতেছে, এই রোধটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমরা একই তার রাখতেছি। বুঝা গেছে? একই তার রাখতেছি, তো এই কারণে এই ঢালটা চেঞ্জ হবে না। এখন এই ঢালের সাথে কি সম্পর্ক আমরা দেখি আরেকটু। ভি ইজ ইকুয়ালস টু আই আর। তুমি চিন্তা করতে পারো, আমি ভি চেঞ্জ করতেছি এবং আই চেঞ্জ হইতেছে, বা অথবা আই চেঞ্জ করতেছি ভি চেঞ্জ হইতেছে, এভাবে চিন্তা করতে পারো। তাহলে এটা কি y ইজ ইকুয়ালস টু এম এক্স, এই সমীকরণের মতো না, যেখানে জি আই হবে এক্স, ওয়াই হবে ভি। তাহলে এই এমটা হবে আমাদের ঢাল, যে ঢালটা সবসময় কনস্ট্যান্ট থাকে, সেটা ম্যাটেরিয়ালস এর উপর ভিত্তি করে এই আরটা সবসময় কনস্ট্যান্ট থাকে। একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালস নির্দিষ্ট জিনিস রাখলে সেটা কনস্ট্যান্ট থাকবে। ওকে তো এভাবে অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা পদার্থের আর বের করি। তার মানে 1 মিটার নিলাম, 1 মিটার স্কয়ার নিলাম, এবং ভি অ্যাপ্লাই করে আই অ্যাপ্লাই করে 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 একটা ভ্যালু পেলাম। তাহলে আমি বলবো যেটা যদি কপার হয়, এই কপারের 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের কপার, সেটা দুই প্রান্তের রোধ হলো গিয়ে 0.01 ওহম, এরকম আমি পাইছি। ধরো আর এর ভ্যালুটা এরকম পাইছি। ক্লিয়ার? ওকে ভাইয়া এইটাই এক হলো গিয়ে কোয়েশ্চেন আমাদের যাবেন, রো। আমি হ্যাঁ, বুঝতে আবার পারতেছি বলতেছি, না। সমস্যা নেই। আচ্ছা, তুমি বলতেছি বলতেছি চিন্তা করো যে আমার কাছে একটা তার আছে, ঠিক আছে? আমি এই তারের রোধ কিভাবে মেজার করব? আমরা কিন্তু এই সম্পর্কটা জানি, ভি ইকুয়ালস টু আই আর, জানি না এই সম্পর্কটা? জি জি ভাইয়া। জানি। এই সম্পর্কটা যেহেতু জানি, তুমি চিন্তা করো, তুমি ভি আর আই নিজে কন্ট্রোল করতে পারতেছো। কিভাবে কন্ট্রোল করতে পারতেছো? তুমি যে বিভব অ্যাপ্লাই করবে সেটা তুমি নিজে জানো, এবং এটার মধ্যে কি কারেন্ট প্রবাহিত হইতেছে তুমি অ্যামিটার সংযুক্ত করে দিলে তুমি বুঝতে পারবে এর মধ্যে কি কি পরিমাণ কারেন্ট যাইতেছে। জি বুঝা গেছে? জি নেহাল মাইক অফ করো। আচ্ছা, তাহলে এখন চিন্তা করো, আচ্ছা সাবস্ক্রিপশনটা অন করে দিলেই তো হয়, তাহলে আর সাউন্ড হয় না মনে হয়, আমার যতটুকু ধারণা। মাইক অন রাখতে পারো, সমস্যা নেই। এখানে দেখো সাবস্ক্রিপশনের একটা অপশন আছে, এটা খেয়াল করতে পারো, তো ওইটা অন করে দিলেই আর প্রবলেম হওয়ার কথা না। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো, তুমি যদি ভি জানো এবং আই জানো, তাহলে এখানে তুমি আর বের করতে পারবে না। জি তো আর তাহলে আমি যে কোনো পরিবাহের জন্য আমি বের করতে পারবো। ধরো আমি নতুন একটা পরিবাহী দিলাম, তাহলে এটার জন্য সেম ভি দিলাম, আমি কি সেম আই পাবো? না, সেম আই পাবো না। এটা রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে আমি আই পাবো। তারপর ধরো আমি এখানে 10 ভোল্টেজ দিলাম, কিন্তু আমি আই পেলাম ধরো যে 1 এম্পিয়ার, ঠিক আছে? ওকে তার মানে এই যে পরিবাহীটা, এই পরিবাহীটার রোধ হল গিয়ে 10 ওহম। আমি আরেকটা পরিবাহী নিলাম এবং এটার মধ্যে আমি 10 ভোল্টেজ দিলাম, কিন্তু আমি পাইলাম কি, এর মধ্যে আমি পেলাম 5 এম্পিয়ার পেলাম কারেন্ট। তাহলে বোঝা যাবে যে আমার এইটার রোধ হলো গিয়ে 2 ওহম। তাহলে কোন একটা পরিবাহের মধ্যে আমি রোধ বের করতে পারবো না এভাবে, ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে, কারণ আমি রোধের সম্পর্কটা ভোল্টেজ এবং কারেন্ট দিয়েই তৈরি করছি। ওইটাকে আমি রোধ বলি। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি কি করলাম, আমি আবার আগের সূত্রে ফেরত যাই। আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। এখন আমি ধরো কপার, একটা কপারের এক খণ্ড যদি আমি নেই, এই এক খণ্ড যদি 1 মিটার দৈর্ঘ্য হয় এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদ হয়, তাহলে এই কপারটা তুমি দুনিয়ার যেখান থেকেই নাও না কেন, একই কপার হবে না, এবং কপারের প্রপার্টিস একই রকম হবে না, এটার মধ্যে ঘনত্ব একই রকম হবে না, এটার মধ্যে ইলেকট্রনের সংখ্যা একই রকম হবে না। জি তাহলে এটার মধ্যে আমি যদি ভি অ্যাপ্লাই করি, তুমি বাংলাদেশে ভি অ্যাপ্লাই করো আর যেখানে ভি অ্যাপ্লাই করো, 10 ভোল্ট যদি অ্যাপ্লাই করো, তুমি ধরো আই সবসময় পাইলা 9 ভোল্ট, আই সবসময় পাইলা 9 ভোল্ট। বুঝা গেছে? জি তার মানে এই একটা নির্দিষ্ট পরিমাণের কপারের জন্য তোমার রোধ ফিক্স না? ফিক্সড আচ্ছা, তাহলে এখানে আর কি হবে বলতো, 10/9, তাহলে 1.1 এরকম হবে হয়তো। তাহলে এই 1.1 ওহমটা হবে আমার 1 মিটার দৈর্ঘ্যের কপারের জন্য। তখন আমি কি করলাম, আমি চেক করে দেখলাম যে এই কপারটাকে আমি 2 মিটার দৈর্ঘ্য করলাম, একই প্রস্থচ্ছেদ, 1 মিটার প্রস্থচ্ছেদ এবং 2 মিটার দৈর্ঘ্য। এখন
এখানে আমি সেম ভাবে 10 ভোল্ট অ্যাপ্লাই করলাম। 10 ভোল্ট অ্যাপ্লাই করার পর আমি দেখলাম যে 4.5 অ্যাম্পিয়ার আমি পাইতেছি কারেন্ট। তাহলে বোঝা যায় না 2.2 ওহম পাইলাম আমি অ্যাকচুয়ালি এটা রোধ। জি ভাইয়া। তাহলে আমি কি প্রতিবার এভাবে মেজার করব? না, আমি কি করব, আমি এক এককের জন্য 1 মিটারের জন্য বের করে রাখলাম। এখন যত মিটারই হোক না কেন, যদি এক্স মিটার হয় আমি যদি এর সাথে এক্স গুণ করে দিব 1.1 ইন্টু এক্স, তাহলে অত রোধ পেয়ে যাবো। আমার প্রতিবার ক্যালকুলেশন করতে হবে না, প্রতিবার আমি ভোল্টেজ অ্যাপ্লাই করে কারেন্ট অ্যাপ্লাই করে রোধ বের করতে হবে না। ব্যাপারটা বোঝা গেছে? জি, তার মানে তো একটা আর একটা কনস্ট্যান্ট আছে আসলে এখানে কাজ করতেছে। কাইন্ড অফ। আর মানে তুমি বলতে পারো একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের রোধ, এটা একটা কনস্ট্যান্ট বিষয় পদার্থের উপর বেস করে। কপারের এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই এল এর ভ্যালু 1, এল এর ভ্যালু 1, এ এর ভ্যালু 1, এটা বসাইলে আমি রোধ পাই না একটা। জি এই যে দেখো, এটা যদি 1 বসাই, এটা যদি 1 বসাই, তাহলে আর পাও না। জি আর কত বেশি আমরা বলতো 1.1, তাহলে রো ইজ ইকুয়ালস টু 1.1। ক্লিয়ার? মানে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যদি আমরা বসাই, তাহলে যে রোধটা পাবো সেই রোধটা কি বলা হয়? আপেক্ষিক রোধ। আপেক্ষিক কথাটার অর্থটা তোমরা একটু চিন্তা করে দেখো, যে আমরা ফিজিক্সের মধ্যে যত জায়গায় আপেক্ষিক পড়ে আসে না কেন, 19 অনেক জায়গায় আপেক্ষিক পড়ছে। মনে আছে আপেক্ষিক তাপ? জি তারপরে বিভিন্ন জায়গায়, সব জায়গায় আমরা আপেক্ষিক কথাটা পড়ছে, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। তারপরে আরো অনেক জায়গায় আপেক্ষিক পড়ছে। আপেক্ষিক জিনিসটা হলো গিয়ে তুমি কোনো একটা নির্দিষ্ট মেজারমেন্টকে ফিক্স করে যে ভ্যালুটা পাবো সেটা হলো আপেক্ষিক। আমি এখানে 1 মিটার ফিক্স করছি, 1 মিটার ফিক্স করছি, এটার সাপেক্ষে একটা ভ্যালু পাইছি, এটাকে আমি বললাম আপেক্ষিক। আমি 1 কেজি পদার্থ এবং 1 ডিগ্রি সেলসিয়াস ফিক্স করছি, এই জন্য এটাকে আমি পেয়েছি আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। ব্যাপারটা বুঝা গেছে? জি আমি যখন কোনো একটা নির্দিষ্ট জিনিস ফিক্স করে দিব তখন সেটাকে বলা হয় আপেক্ষিক। ওই পরিমাপের সাপেক্ষে পাইতেছি, ওই সাপেক্ষ, ওইটাকে বলা হয় আপেক্ষিক। তাহলে রোড হলে কি আপেক্ষিক। তাহলে আপেক্ষিকটা কেন মেজার করা হয়, কেন তৈরি করা, সবসময় রাখা হয় ক্যালকুলেট করে? কারণ আমি অন্য যে কোনো পরিমাণ মেজারমেন্ট আমি বারবার করতে চাইতেছি না। আমি আপেক্ষিকটার সাপেক্ষেই জাস্ট দৈর্ঘ্যের পরিবর্তনটা গুণ করে দিলে আমি ওই দৈর্ঘ্যের জন্য রোধটা পেয়ে যাব। আমি আপেক্ষিকের সাথে ওই প্রস্থচ্ছেদটা ভাগ করে দিলে আমি ওই রোধ, ওই ম্যাটেরিয়ালস এর জন্য রোধ পেয়ে যাব। আমাকে প্রতিবার ভোল্টেজ অ্যাপ্লাই করে করে কারেন্ট মেজার করে রোধ বের করতে হবে না। এই জন্যই আমার আপেক্ষিকটা করা। ভাইয়া, আসলে বুঝা গেছে? এখনো এখনো একটু ক্লিয়ার হইতে পারতেছি না, মানে বেসিকলি তো এখানে মানে একটা রোদ দিয়ে আরেকটা রোদের মান বের করতেছি, মানে এই বিষয়টা মানে কেমন জানি এটা বুঝতে পারতেছি না ঠিক মতো। হ্যাঁ আচ্ছা, আরেকটু উদাহরণ দিই। তুমি বাজারে গিয়ে আলু কিনো না? জি। আমি যদি বলি 1 কেজি আলুর দাম 20 টাকা, ঠিক আছে? তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 2 কেজি আলুর দাম কত হবে? 40 টাকা। 40 টাকা। 3 কেজি আলুর দাম কত হবে? 60 টাকা। তুমি কি করতেছো? 1 কেজি সাপেক্ষে সবসময় 2, 3 গুণ করতেছো না? হ্যাঁ। তাহলে আমি যদি এক একক, ওটা তুমি বলতে পারো আলুর আপেক্ষিক দাম, সেটা আপেক্ষিক কিসের সাপেক্ষে? 1 কেজি সাপেক্ষে আলুর দাম। 1 কেজি সাপেক্ষে আলুর পরিমাণটা যদি 1 কেজি হয় তাহলে আলুর দাম হবে 20 টাকা। এটা হলো আলুর আপেক্ষিক দাম। এখন আমি যদি বলি 2 কেজি হলে কত হবে, 3 কেজি হলে কত হবে, তুমি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দাম বের করে চার্ট করে রেখে দিবা? না। না, আমি 1 কেজি আলুর দাম লিখে রাখবো এবং জাস্ট ওটার সাথে কেজি গুণ করে দিলে আমার দাম চলে আসবে। একই জিনিস আমি এখানে ধরো 1 মিটার স্কয়ার এবং 1 মিটার দৈর্ঘ্যের জন্য ফিক্স করে একটা রোধ বলে দিলাম। তাহলে 2 মিটারের জন্য কতটুকু রোধ হবে, 3 মিটারের জন্য কতটুকু রোধ হবে, জাস্ট 2 গুণ করে দিব, 3 গুণ করে দিব। তাহলে এটা অ্যাকচুয়ালি আপেক্ষিক না? হ্যাঁ, আপেক্ষিক। তাহলে আপেক্ষিকের কনসেপ্টটা বোঝা গেছে, কেন আপেক্ষিক জিনিসটা আসে আর কেন আমরা ইউজ করি আপেক্ষিক। কারণ প্রতিটা ক্ষেত্রে আমার মেজার করার দরকার নাই। আচ্ছা। দোকানদারকে তো আমি 3 কেজির দাম জিজ্ঞেস করবো না, 4 কেজির দাম জিজ্ঞেস করবো না, তাহলে তো দোকানদার পাগল হয়ে যাবে, সবাই এসে 9 কেজি 8 কেজির দাম জিজ্ঞেস করতে থাকবে। এই জন্য দোকানদার বলতে 1 কেজির দাম, এটা শেষ, পরেরটা তুমি হিসাব করে নাও। আচ্ছা ভাই, জিনিসটা এখানে হলো কি এরকম। এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল ভাই, আমরা তো জানি যে তাপের হ্যাঁ, সাথেও আসলে রোদের সম্পর্ক আছে, তাহলে এই ইকুয়েশনে কেন তাপটাকে আনা হইতেছে না? এই তো, হ্যাঁ এই ভালো কোশ্চেন। এই যে ভি কোস্ট আয়ের আমরা বলতেছি, এখানে অবশ্যই টি কনস্ট্যান্ট, এখানে অবশ্যই টি কনস্ট্যান্ট। তাহলে হয়তো তুমি পাইতেছো 25 ডিগ্রির জন্য, হয়তো 25 ডিগ্রির জন্য তুমি তামার তামার আপেক্ষিক রোধ পাইতেছো 1.1। 30 ডিগ্রির জন্য হয়তো পাইতেছো তুমি 1.2। তার মানে আমার চার্ট থাকতে পারবে ওই টেম্পারেচারের বেসিসে।
টেম্পারেচার বেসিসে আপেক্ষিক রোধটা আমরা চার্ট আকারে রেখে দিলাম। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তখন আমি আমি যে টেম্পারেচার আসি এবং আমার জন্য ওই টেম্পারেচার জন্য যে আপেক্ষিক রোধ সেটা ইউজ করে আমার তারের দৈর্ঘ্য এবং তারের প্রস্থচ্ছেদ নিয়ে আমি ইজিলি ওই তারের ওই তারের রোধ বের করতে পারবো, এর মধ্যে কোনো বিভব পার্থক্য না দিয়েই। ব্যাপারটা বুঝা গেছে? বিভব পার্থক্য না দিয়ে আমি বের করতে পারবো। সাপোজ ধরো আমার তামার একটা তার আছে, সেটা ধরো 10 মিটার লম্বা এবং এটার প্রস্থচ্ছেদ হলো গিয়ে, আমি বললাম যে 1 সেন্টিমিটার রেডিয়াস, তাহলে প্রস্থচ্ছেদ কত হবে? পাই ইন্টু 1/100 স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা প্রস্থচ্ছেদ হবে। তাহলে আমি বলবো যে এই তারের রোধ কত। তাহলে তুমি কি করতে পারো, প্র্যাকটিক্যালি যদি করতে চাও তাহলে দুই প্রান্তে বিভব পার্থক্য দিবা, ধরো 10 ভোল্ট দিলা, তাহলে কতটুকু আই প্রবাহিত হইলো এটা মেজার করো, তাহলে ভি বাই আই এর ভ্যালু দিলে আমি আর পেয়ে যাবো। তাহলে আমি প্রতিবার কিন্তু একটা তার রোধ এভাবে মেজার করতে পারবো না। তো এই জন্য আমি কি করলাম, আমি জাস্ট হিসাব করলাম এটা 10 মিটার, প্রস্থচ্ছেদ হলো এটা, তাহলে আমি সূত্রের মধ্যে বসা দিই। আর কি হবে, রোধও আমি জানি 1 মিটার এবং 1 মিটার স্কয়ারের জন্য ভ্যালু হলো 1.1, তাহলে এল মিটারের জন্য কত হবে, মানে 10 মিটারের জন্য কত হবে, 10 দিয়ে গুণ করবো, এবং প্রস্থচ্ছেদ এটার জন্য কত হবে, প্রস্থচ্ছেদটা ভাগ করে দিব। তাহলে এইটাই হবে আমার এই তারের জন্য রোধ। ঠিক আছে, আমার কিন্তু ভি অ্যাপ্লাই করতে হইতেছে না, আমার আই মেজার করতে হইতেছে না, আমি ডিরেক্টলি ইকুয়েশনের মাধ্যমে থিওরিটিক্যালি এটা রোধ বের করে ফেলতে পারতেছি কোনো কাজ না করে। বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, সবাই ক্লিয়ার? আর এই, জি ভাইয়া। তুমি আরিফ না? জি ভাই মানে আর আচ্ছা শুনতেছি ভাইয়া, বাট কথা একটু কাইটে কেটে আসতেছে। আচ্ছা আচ্ছা, তোমার কথা আমরা ক্লিয়ারলি শুনতেছি। ও, বাট আপনার কথা আমি একটু কাইটে আসতেছে আমার নেট প্রবলেমের কারণে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবা, ঠিক আছে? হ্যাঁ, বলবো। আচ্ছা, তাহলে রোধ নিয়ে আমরা এই জিনিসটা বুঝছি, ক্লিয়ার? জি ভাইয়া। এবার আমরা আসবো যে তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী বলতে কি বোঝায়? তড়িৎ বর্তনী বলতে বোঝায় যে যেখানের মধ্যে একটা নির্দিষ্ট তড়িৎ চালক শক্তি থাকবে এবং চার্জ গুলো চার্জ পুরো পরিবাহী জুড়ে ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসতে পারবে। একটা চার্জ পুরো পরিবাহী ঘুরে আগের জায়গায় ফিরে আসতে পারবে। যেখানে একটা তড়িৎ চালক শক্তি থাকবে, তড়িৎ চালক শক্তি এক প্রান্ত থেকে একটা চার্জ পুরো পরিবাহী ঘুরে আগের জায়গায় ফিরে আসতে পারবে, মানে সোর্সের মধ্যে ফিরে আসতে পারবে, তখন আমি বলবো ভাই এটা একটু একটা। ওয়েট করেন, আমি একটু লিভ নিতেছি। লিভ নিয়ে আবার জয়েন দিই, আমি কারো কথা শুনতে পারতেছি না ঠিক মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানবো। ঘুরে আবার আগে থেকে ফেরত আসতে পারবে। তারপরে আমরা তড়িৎ চালক শক্তি পড়ছিলাম, মনে আছে? জি ভাইয়া। তার মানে ওই ক্ষেত্রে চার্জ গুলো যদি ঘুরে আগে থেকে ফেরত আসতে পারে তখন আমি এটাকে বলবো তড়িৎ বর্তনী, বা এটাকে বলা হয় পূর্ণ বর্তনী। তাহলে বর্তনী আরো কয়েকটা সংজ্ঞা আছে, এরকম ভাবে বলা যায় যে অনেকগুলো কম্পোনেন্ট, তড়িৎ কম্পোনেন্ট, বা এটাকে কি বলা হয়, কম্পোনেন্টের বাংলা কি, তড়িৎ
লাইক ফ্যান, লাইট, এগুলোকে বলে তড়িৎ কম্পোনেন্ট আর কি, ইলেকট্রিক কম্পোনেন্ট। তো এই কম্পোনেন্ট গুলোকে কোনো একটা সোর্সের মাধ্যমে যদি আমি কানেক্ট করি, সোর্স বলতে বোঝায় যেখান থেকে আমরা শক্তি সাপ্লাই দেব বা তড়িৎ চালক শক্তি সাপ্লাই দেব, যেমন ব্যাটারি বা জেনারেটর। তো সেগুলোর টোটাল কানেকশন যদি আমরা তৈরি করি তাহলে একটা বর্তনী তৈরি হবে। এখন বর্তনী দুই ধরনের আমরা চিন্তা করতে পারি, একটা হলো গিয়ে খোলা বর্তনী, আর একটা হলো গিয়ে বন্ধ বর্তনী, ঠিক আছে? তো খোলা বর্তনী কি, আমি বর্তনী তৈরি করলাম ঠিক আছে, কিন্তু এই ছোট একটা জায়গায় আমি ডিসকানেক্ট করে রেখে দিলাম, এক জায়গায় ডিসকানেক্ট করে রেখে দিলাম। তাহলে কি ফ্লো তো হবে? এটাকে বলা হয় খোলা বর্তনী, ডিসকানেক্ট করে থাকলে। আর যদি পুরো এই বর্তনীর মধ্যে দিয়ে কারেন্ট প্রকৃতপক্ষে প্রবাহিত হয়, তার মানে ডিসকানেক্ট নাই, সব কানেক্টেড, তখন সেটা হবে কি বন্ধ বর্তনী, ঠিক আছে? তাহলে খোলা বর্তনী কি, যেটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। আর মূলত পক্ষে আমরা যখন বর্তনীর কথা বলবো তখন আমরা অ্যাকচুয়ালি বন্ধ বর্তনীর কথাই বলবো, মানে যেটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন বর্তনীর মধ্যে চিন্তা করো, সেই বর্তনীতে আমরা বুঝলাম। তাহলে এই বর্তনীতে আমরা দুইটা জিনিস শিখবো, একটা হলো নোড, একটা হলো ব্রাঞ্চ, ঠিক আছে? আচ্ছা ভাই, এটার আগে একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, করো। হ্যাঁ, মানে মানে আগেও যখন আমরা এই 9 10 যখন এই চ্যাপ্টারটা পড়তাম, মানে তখন দেখতাম আসলে মানে ভি, আই বা আর এগুলা সবগুলো একটা সূত্রের সাথে সম্পর্কিত, যার কারণে ওই একটার উপর বেস করে আরেকটার একটা মানে মান নির্ধারিত হয়। তো অলওয়েজ মাথার মধ্যে মানে জিনিসটা ভাবতাম যে যখনই আমরা মানে ইলেকট্রিসিটি ফ্লো করা শুরু করি, তখন এই তিনটার যে কোনো মানে একটার মানের উপর ডিপেন্ড করে আরেকটার যখন নির্ধারিত, তখন ওইভাবেই ইলেকট্রিসিটিটা ফ্লো হয়। মানে ব্যাপারটা আসলে এভাবে মনে হয় না যে ইলেকট্রনের আসলে নিজস্ব চিন্তা শক্তি আছে, সে ওইটার অনুযায়ী মানে মানে মুভ করতেছে। মানে আসলে কিভাবে হয় এই বিষয়টা? লাইক মনে করেন যে একটা বর্তনীতে একটা নির্দিষ্ট পরিমাণে বিভব পার্থক্য দিলাম আর একটা নির্দিষ্ট পরিমাণে রোধ দিলাম, তো ওই একটা নির্দিষ্ট পরিমাণেই অলওয়েজ ইলেকট্রনটা মানে ইলেকট্রিসিটি ফ্লো হইতেছে, প্রবাহিত হবে, হ্যাঁ। প্রবাহিত হইতেছে। এরপরে কিভাবে? এরপরে হ্যাঁ, মানে রোধ দিলে সেই আবার মানে মাঝখানে অনেকগুলা রোধ দিলে ওইটার অনুযায়ী মানে সে বিভিন্ন স্থানে চেঞ্জ হইতেছে, যেমন সমান্তরালে একটা ভাবে চেঞ্জ হয়, আবার ইয়াতে হ্যাঁ, শ্রেণীতে একভাবে চেঞ্জ হয়। বুঝছি লাইক বুঝছি, এইগুলা সমস্যা নেই, কিভাবে হচ্ছে? সমস্যা নেই। লাইক হ্যাঁ, মানলাম যে ওগুলা সূত্র তো আমরা একটা মানে সূত্রের প্রমাণে বুঝলাম, কিন্তু ভাই ফিজিক্যালি কিভাবে এটা বারবার ঠিক হচ্ছে? ইটস লাইক হ্যাঁ, ওর নিজের একটা বলতেছি মাইন্ড আছে, বলতেছি সেন্টিয়েন্ট। আচ্ছা, তাহলে তোমাকে একদম সিম্পল একটা এক্সাম্পল দেই। যে ধরো তুমি একটা পাইপ কানেকশন দিলে, ঠিক আছে? জি। একটা পাইপ কানেকশন যেটার মধ্যে পানি ভর্তি, ঠিক আছে, পানি ভর্তি, এবং তুমি এটা পানি প্রবাহিত করবে, এদিকে একটা পানির লাইন অ্যাড করে দিবা, মানে লাইক ওই যে কল আছে না, কলের মধ্যে লাইন কানেক্ট করে কল ছেড়ে দিবে আর কি, ঠিক আছে? জি। সেই অবস্থা। এখন এই কলটাকে তুমি চিন্তা করো বিভব ভি, এবং এটা হলো কি আমাদের পরিবাহী, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে তুমি কি করলে, কল আস্তে আস্তে ছাড়তেছো, কল যত বেশি ছাড়তেছো তত বেশি স্পিডে পানি বেরিয়ে যেতেছে না? জি। তাহলে পানির স্পিডটাকে তুমি চিন্তা করতে পারো আই। এখন চিন্তা করো এই পানির স্পিডটা কি পুরা লাইন জুড়ে একই স্পিডে পানি প্রবাহিত হইতেছে না? হ্যাঁ। অবশ্যই। এখন চিন্তা করো তুমি কি করবা, এই যে এখানের মধ্যে একটু লাইট পাইপটা একটু চিপসে দাও, একটু চিপসে দাও, একটু চিপসে দাও, একটু চিপসে দাও, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানে তিন জায়গায় তুমি চিপসে দিছো, পাইপটা চাপা দিয়ে দিছো, বুঝা গেছে? জি। চাপা দিয়ে দিছো। এখন চাপা দেওয়ার পরে পানি এই দিক দিয়ে যাওয়ার সময় অনেক ফাস্ট মুভ করবে, কিন্তু শেষ পর্যন্ত তোমার এইদিকে যে পরিমাণ পানি বের হবে, টোটাল পানির পরিমাণটা আগে থেকে কমে যাবে, কিন্তু জি। আগে থেকে পানির পরিমাণটা কমে যাবে। হয়তো একটু স্পিডে পানি বের হবে, কিন্তু টোটাল হিসেবে তুমি পানির পরিমাণ যখন চিন্তা করবা, ক্যালকুলেট করবা, দেখবে যে পানির পরিমাণ কমে গেছে। আর আমরা পানির পরিমাণকে কারেন্ট হিসেবে ডিফাইন করছি, পানির পরিমাণকে, স্পিডকে না, পানির পরিমাণকে কারেন্ট হিসেবে ডিফাইন করছি। তাহলে তুমি এখানে চাপা দিতেছো মানে কি, এখানে পানির প্রবাহটাকে বাধা করতেছো না, তুমি এটা রোধ অ্যাপ্লাই করতেছো। তুমি রোধ অ্যাপ্লাই করলে
টোটাল পানির পরিমাণটা কমে যেতেছে না, বের হওয়ার পরিমাণটা। জি এবং চিন্তা করো, প্রথম দিকে পানি হয়তো অনেক ফাস্ট আসার চেষ্টা করবে, কিন্তু এই জায়গায় একটা বাধা থাকার কারণে এই জায়গাটা পার হওয়ার সময় পানি অনেক স্লো হয়ে যাবে। এবং এই স্লো মুভমেন্টের জন্য পিছনের পানিগুলো ফাস্ট আসতে পারবে না, স্লো আসতে হবে, কারণ পুরো জায়গাটাই পানি দিয়ে ভর্তি। জি তাহলে এটা অ্যাকচুয়ালি পানির প্রপার্টিস, পানির প্রপার্টিস কি বল, ফ্লো করার প্রপার্টিস, পানির বাধা পাওয়ার প্রপার্টিস, এগুলোর উপর বেসিসে পানি কিন্তু স্পিডে ফ্লো হয়, আস্তে ফ্লো হয়, কম ফ্লো হয়, বেশি ফ্লো হয়। এর জন্য কি পানির বুদ্ধি থাকা দরকার? না তার মানে এটা একটা প্রপার্টিস এর উপর বেস করে পানি চলতেছে না। হ্যাঁ তাহলে সেম জিনিসটা তুমি ইলেকট্রনের ক্ষেত্রে চিন্তা করতে পারো না? জি ঠিক আছে এবার? জি ভাই, আরেকটা কোশ্চেন ছিল। আমরা অলওয়েজ হুম, বলি যে ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, ইলেকট্রিসিটি তার বিপরীত দিকে ফ্লো হয়। মানে হ্যাঁ, এটা যদি একটু বুঝাইতেন, লাইক। আচ্ছা। আমরা মূলত পক্ষে ইলেকট্রিসিটি নিয়ে যখনই কাজ করি, আমরা তখনই চিন্তা করি ইলেকট্রিসিটিটাকে আমরা ডিফাইন করছি এরকম ভাবে যে আমার কাছে একটা পজিটিভ জিনিস আছে, একটা নেগেটিভ জিনিস আছে। এটা হলো অনেক আগে কথা, একদম প্রথম দিককার কথা। তখন বলেছে বেশি বিভব থেকে কম বিভবের দিকে আমার কারেন্ট প্রবাহিত হইতেছে, এটা হলো মানুষের প্রথম ধারণা। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যায় যে বেশি বিভব থেকে কম বিভবের দিকে, বেশি বিভব বলতে আমরা বলতে কি পজিটিভ, কম বিভব বলতে কি কি বোঝায়, কম পজিটিভ বা নেগেটিভ। তাহলে এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে কি প্রবাহিত হবে আমাকে বলতো? একটা পজিটিভ চার্জ প্রবাহিত হবে, এটা চিন্তা করে না সবাই? এই দিক থেকে প্রবাহ হইলে তো পজিটিভ চার্জই প্রবাহ হবে। জি আমরা প্রথম দিকে দেখছিলাম যে একটা পজিটিভ চার্জ মনে হয় প্রবাহিত হইতেছে ডান দিকে, মনে হয় প্রবাহিত হইতেছে ডান দিকে, কিন্তু বস্তুত পক্ষে একটা পজিটিভ চার্জ কি প্রবাহিত হয়? না হয় না। মূলত পক্ষে প্রবাহিত হয় ইলেকট্রন। তো এটা মানুষ প্রথমে জানতো না, কারণ ইলেকট্রনের অস্তিত্ব নিয়ে, ইলেকট্রনের প্রপার্টিস নিয়ে, অ্যাকচুয়ালি ইলেকট্রন যে সবকিছু করতেছে এটা নিয়ে মানুষের আইডিয়া ছিল না। তো প্রথম দিকে মানুষ বিশ্বাস করতো যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট যায়। কারেন্ট হলো গিয়ে এমন একটা জিনিস যে আমরা জানি না, যেটা হলো গিয়ে অনেক মিস্টেরিয়াস একটা জিনিস, সেটা কিভাবে যায় সেটা আমরা জানি না, কিন্তু যায়, এবং সেটা অনেক কাজ করতে পারে, এতটুকু আমরা জানি। তো সেটাকে আমরা কারেন্ট নাম দিছি, এবং কারেন্ট প্রবাহিত হয় কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এটা আমরা ডিফাইন করে দিলাম। তো পরবর্তীতে যখন ইলেকট্রন নিয়ে গবেষণা করা হয়েছে, পরবর্তীতে যখন আহ খুঁজে পাওয়া গেছে যে মূলত পক্ষে পজিটিভ বলতে কোনো কিছু ফ্লো হয় না, মূলত পক্ষে ইলেকট্রনের প্রবাহের কারণে আমরা কারেন্ট পাইতেছি। তো তখন এই কারেন্টটার নাম না দিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি নাম, কারণ ইলেকট্রনের প্রবাহ হইলো ইলেকট্রিসিটি। বুঝা গেছে? তো জি আগের যে আইডিয়াটা মানুষের ছিল যে কারেন্টের প্রবাহ, তড়িতের প্রবাহ, সেই ভুল আইডিয়াটাকে সেই ভুল আইডিয়াটাকে মানুষের মধ্যে রাখার জন্যই, সেই ভুল আইডিয়াটাকে জাস্টিফাই করার জন্যই বলা হয়েছে যে ইলেকট্রনের প্রবাহ যেদিকে, কারেন্টের প্রবাহ বিপরীত দিকে। কারেন্টকে ভুল বলে ক্যান্সেল করে দেওয়া হয়নি, কারেন্টকে কারেন্টের ডিরেকশনে রাখা হয়েছে। কারণ প্র্যাকটিক্যালি দেখা যায় যে ইলেকট্রনের প্রবাহের কারণে তার বিপরীত দিকে পজিটিভের একটা প্রবাহ মনে হয় যে হইতেছে, অ্যাকচুয়ালি না হলেও মনে হয় যে হইতেছে। তার মানে ওটা পুরোপুরি ভাবে ভুলও না, আচ্ছা ঠিক না? আচ্ছা তো সেই জন্য আমরা বলি যে ইলেকট্রনের বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হইতেছে। আচ্ছা বেসিক্যালি ক্লিয়ার? ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাবে। অ্যাকচুয়ালি হ্যাঁ, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। আহ, এটা কিভাবে হইতেছে, মানে নিম্ন বিভব থেকে উচ্চ। সেটা আমরা দেখলাম না যে পজিটিভ যদি থাকে, একটা নেগেটিভ যদি থাকে, এখানে যদি একটা ইলেকট্রন থাকে, ইলেকট্রন কি করবে? পজিটিভ দিকে যাবে না? জি সিম্পল হিসাব। এগুলো নিয়ে তো আমরা ডিসকাস করছি অলরেডি। কেন ইলেকট্রন মাইনাস থেকে প্লাসের দিকে যাবে? বিভবের পরিবর্তনের কারণে। কারণ এদিকে কম বিভব, এদিকে বেশি বিভব। কারণ ইলেকট্রনটা এদিক থেকে এদিকে ধাক্কা খাবে, এই নেগেটিভটা এই ইলেকট্রনকে ধাক্কা দিবে এদিকে, আর পজিটিভের দিকে আকর্ষণ করবে, এই জন্য ইলেকট্রন কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাবে। আমরা চার্জের প্রপার্টিস থেকে জিনিসগুলো বলতে পারি, ঠিক না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, সরি। তাহলে আমি যদি একটা পজিটিভ বিভব কল্পনা করি, একটা পজিটিভ চার্জ কল্পনা করি, যেটা পজিটিভ বিভবের কাছে আছে, তাহলে এই পজিটিভ বিভব পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে না? জি করে সেটাকে এদিকে মুভ করাবে। কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না। কেন হয় না? কারণ পজিটিভ চার্জ সেম পরিমাণ ইলেকট্রনের মতোই চার্জ থাকে, কিন্তু এটার ওজন অনেক বেশি থাকে, এটা মুভ করতে পারে না। ইলেকট্রন খুব ইজিলি মুভ করতে পারে। আর ইলেকট্রনের মুভমেন্টের কারণে, আমাদের বিভবের কারণে চার্জ মুভ করতেছে, যেখানে পজিটিভকে মুভ করা লাগতেছে না। পজিটিভ মুভ করার আগেই ইলেকট্রন মুভ করে ফেলতেছে, যে কারণে পজিটিভের মুভ করা দরকার হইতেছে না। জিনিসটা চিন্তা করো, তুমি বিছানার মধ্যে বসে আছো, তোমার ধরো যে পানি খেতে ইচ্ছে করতেছে, এবং এখানে দুইটা কেস হতে পারে, তুমি পানির কাছে চলে যাবা অথবা পানি তোমার কাছে চলে আসবে।
তো তুমি ডাইনিং টেবিলে গিয়ে পানি খেয়ে আসলে, এটা হলো একটা বিষয়। আর সেকেন্ড জিনিস হলো গিয়ে, ধরো তোমার ছোট ভাই আছে, তোমাকে বললো পানি নিয়ে আসতে, তাহলে পানি তোমার কাছে চলে আসলো। তাহলে তোমার এই পানির চাহিদাটা মেটানোর জন্য যে কোনো একটা কাজ করলেই হবে, যে কোনো একটা কাজ করলেই হবে। এখন চিন্তা করো, তোমার মধ্যে অনেক জড়তা কাজ করতেছে, তুমি উঠতেই চাইতেছো না, তুমি তোমার ছোট ভাইকে প্রেশার দিতেছো পানি আনার জন্য, তো সে পানি এনে দিল, তোমার কাজটা কমপ্লিট হয়ে যাবে না? জি পানি পিপাসা জি মিটে কমপ্লিট যাবে। হবে। চিন্তা করো, তোমার চেয়ে তোমার ছোট ভাইয়ের জড়তা বেশি, সে উঠতেছেই না, তোমার জন্য পানি আনবেই না। তো এক পর্যায়ে তুমি কি করবে, তুমি নিজেই উঠে গিয়ে পানি খেয়ে আসবে, ঠিক না? জি তাহলে এখন সেম জিনিস আমি একটা প্রোটন আর ইলেকট্রনের ক্ষেত্রে চিন্তা করি। একটা প্রোটনের জড়তা অনেক বেশি, কারণ তার ভর অনেক বেশি। এখন বিভবের যে চাহিদাটা সেটা মেটানোর জন্য একটা চার্জকে মুভ করতেই হবে। কারণ ইলেকট্রনের জড়তা অনেক কম, প্রোটন নিজের জায়গায় বসে আছে, সে নড়তেছে না, সেই জন্য ইলেকট্রন মুভ করা মানেই বিভবের যে চাহিদাটা সেটা মিটে গেছে। এই জন্য পরবর্তীতে প্রোটনের আর মুভ করা দরকার হয় নাই। ব্যাপারটা বোঝা গেছে? জি ভাইয়া, ভাইয়া যে বিষয়টা বুঝিনি সেটা হচ্ছে আমরা তো বলতেছি কম বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রন ফ্লো করতেছে। মানে এখানে আর এই যে চিত্রটা আঁকলেন, এই চিত্র তো মানে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীতধর্মী আকর্ষণ করে বলে দেখে আমরা সমান, আর সমধর্মী বিকর্ষণ করে বলে আমরা ইজিলি মুভ করতে পারতেছি। কিন্তু ভাই এখানে তাহলে মানে কি আটাকে, মানে নেগেটিভ যে বিভবের চার্জটা জিনিসটা আছে, করতে হ্যাঁ পারছে। মানে নেগেটিভ চার্জকে আমরা কিভাবে কম বিভব বা পজিটিভ চার্জকে আমরা কিভাবে উচ্চ বিভব বলতে পারতেছি? লাইক এটা তো কোনো মান নির্দিষ্ট করা চার্জকে নাই। তো চার্জকে তো বিভব বলা হয় না। তুমি এইটার জন্য একটা বিভব তৈরি হয়, এইটার জন্য একটা বিভব তৈরি হয়। চার্জ তো শুধুমাত্র মুভ করবে, চার্জ হলে গিয়ে স্থানে থাকবে, স্থানে বিভব তৈরি হয়, বিভব কিন্তু স্থানে। এই চার্জের কারণে স্থানিক একটা বিভব তৈরি হবে, এই চার্জের কারণে এই স্থানে একটা বিভব তৈরি হবে। আমি যদি এখানে একটা নেগেটিভ চার্জকে রাখি, তাহলে ওই বিভবের কারণে এই চার্জের উপর আকর্ষণ বিকর্ষণ কাজ করবে। জি ভাই যেমন ওইটা। চিন্তা করি, একটা নেগেটিভ জিনিস আছে, তাহলে এই জায়গাটা বিভব কি হবে? নেগেটিভ বিভব হবে না একটা? হ্যাঁ নেগেটিভ বিভব। তাহলে একটা নেগেটিভ বিভব, আমি যদি এখানে একটা ইলেকট্রন রাখি বা নেগেটিভ চার্জ রাখি, তাহলে নেগেটিভ চার্জের উপর নেগেটিভ বিভব কিরকম ভাবে আচরণ করে? বিকর্ষণ করে। আমি যদি এই জায়গায় নেগেটিভ বিভব না রাখি একটা পজিটিভ বিভব রাখতাম, তাহলে এই নেগেটিভ বিভবটা এই পজিটিভের উপর ডান দিকে, মানে ইলেকট্রনের দিকে, এই নেগেটিভ বিভবের দিকে আকর্ষণ করতো। চার্জ কি ইউজ করতেছি তার উপর বেস করে বিভবটা কাজ করবে কিন্তু। কিন্তু ভাই তার উপর আসলে কম বিভব বেশি বিভব এটা কিভাবে বোঝা যাবে? লাইক ওটাকে স্থানের উপর ডিপেন্ড করবে না কমপ্লিটলি, মানে কোন পয়েন্টে আছে অবশ্যই শরীর। অবশ্যই স্থানের উপর, অবশ্যই স্থানের উপরে। ধরো এটা 9 ভোল্ট, এটা -8 ভোল্ট, এটা -7 ভোল্ট, এটা গিয়ে 0 ভোল্ট হয়ে গেল, ঠিক আছে? দেন এখানে একটা পজিটিভ আছে, এই পজিটিভে তো নিজে গেলে 1 ভোল্ট, এটা গেলে গিয়ে 2 ভোল্ট, এটা গেলে 10 ভোল্ট, ঠিক আছে? তাহলে এই ইলেকট্রনটা এই নেগেটিভ বিভব, নেগেটিভ যে চার্জটা সেটা এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে না? হ্যাঁ করবে। তাহলে সে কোন দিকে মুভ করতেছে? এদিকে আসবে। তাহলে 9 ভোল্ট থেকে 8 ভোল্টের দিকে যেতেছে, তাহলে কম বিভব থেকে বেশি বিভবের দিকে যেতেছে না? তাহলে আমরা অ্যাকচুয়ালি তার গতিপথকে বিভব দিয়ে বলতেছি। ভাই বললাম বিভব, যে কম বিভব থেকে বেশি বিভব। ভাই বিভবটা বাড়বে না মানে কমতেছে? একটু কনফিউজড হয়ে গেছি আসলে। বি- বিভব এটা কমবে না তোমার? ভাই এই বিষয়টাই মানে নেগেটিভ বিভবের ক্ষেত্রে একটু মানে কনফিউজড হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখ, একদমই সিম্পল। এটা একটা নেগেটিভ, এটা হলো কি আমার তার দিকে অবস্থা। তাহলে আমি এই জায়গায় চিন্তা করবো, এই জায়গায় চিন্তা করবো, এই জায়গায় চিন্তা করবো, এই তিনটা জায়গায় চিন্তা করলেই তো হবে, ঠিক না? জি ভাই। তাহলে ভি ইকুয়ালস কি বলতো? 9 × 10⁻৯ কিউ বাই আর কি স্কয়ার। হবে? আর স্কয়ার। আর ও সরি আর 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 স্কয়ার আর না, আর আর বিভব। বিভব আর। এই কিউটা কি? এইটার কিউব না? এটার চার্জ, এটা হ্যাঁ চার্জের জন্য তো বিভব তৈরি হবে, ঠিক না? জি এটা চার্জ কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তাহলে আর এর ভ্যালু যদি আমি ছোট করি, তাহলে ভি এর ভ্যালু কি বাড়বে না কমবে? বাড়বে। অবশ্যই বাড়বে। তাহলে এই জায়গায় কি -9 ভোল্ট হবে না সবচেয়ে বেশি? জি আমি যদি আর এর ভ্যালু বাড়াই, তাহলে কমবে না আস্তে আস্তে বিভব? কিন্তু নেগেটিভ কিন্তু থাকবে, ভ্যালু আকারে কমবে কিন্তু নেগেটিভ চিহ্ন থাকবে। আচ্ছা। নেগেটিভ চিহ্ন কেন থাকবে? কারণ চার্জটা নেগেটিভ। জি তাহলে ভ্যালু কিন্তু কমবে, জি ভ্যালু কমবে না? জি কমবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? ধরো -3 ভোল্ট, এখানে ধরো -1 ভোল্ট। তাহলে দেখো, ভিতর থেকে বাইরের দিকে গেলে আস্তে আস্তে মাইনাস থেকে জিরোর দিকে যেতেছে না? জি আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, সবাই বুঝছি? জি ভাইয়া বুঝছি।
তাহলে এবার আমরা আসবো নোড এবং ব্রাঞ্চ এই দুটো জিনিস নিয়ে। চিন্তা করে রাখবা যে ইলেকট্রিসিটির তুমি যখন বর্তনীর মধ্যে প্রবেশ করতেছো, নোড এবং ব্রাঞ্চের ধারণা এই দুটো হবে গিয়ে সবচেয়ে ক্রিটিক্যাল ধারণা। সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ধারণা এবং সবচেয়ে বেশি কনফিউজড হবে তুমি এই দুটো জিনিস নিয়ে। আর এই দুটো জিনিস তোমাদের বইয়ে নাই। এগুলো ঠিক আছে, কোনগুলো? ওই যে এ বি দিয়ে বিভিন্ন পয়েন্ট ফিক্স আউট করে শর্ট করা হয়েছে সার্কিট পয়েন্ট গুলো, ফিক্স ওগুলো? আউট করে, হ্যাঁ হ্যাঁ ওগুলা আচ্ছা। ভাই এগুলো বইতেই নেই? ওগুলা এগুলো তোমাদের বইতে নাই। তো এখন দেখো যে আমরা এই জিনিসগুলো নিয়ে পড়বো, এগুলো একটু কেয়ারফুলি দেখবা। নোড, ব্রাঞ্চ। নোড বলতে আমরা কি বুঝি? নোড বলতে বুঝি যেখানে আমাদের বিভব অপরিবর্তিত থাকে, ক্লিয়ার? আর ব্রাঞ্চ বলতে বুঝাই আমরা যেখানে আমাদের তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকে। আমি একদম সিম্পল থেকে ইউজ করবো, তারপর আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাব। এখানে আমার একটা সোর্স, এবং আমরা যখন আলোচনা করব তখন আমরা প্রথমেই ধরে নিব যে আমরা যে জিনিসটা নিয়ে কানেক্ট করতেছি মানে তার, তার নিজস্ব কোনো বিভব নাই, এটা আমরা ধরে নিব। সরি, নিজস্ব কোনো রোধ নাই, ক্লিয়ার? ওকে। আর কোন একটা কিছু রোধ থাকলে আবার একটা কিছু রোধ আছে, বাধা আছে, এটার মধ্যে বাধা ধরো 10 ওহম। তাহলে আমি এর দুই প্রান্তে ধরো 10 ভোল্ট অ্যাপ্লাই করলাম। ভাই চিত্রটা দেখা যাচ্ছে না, ওই মানে ডান দিকে দেখা যাচ্ছে না। ঠিক আছে বল? জি ভাই ঠিক আছে। তাহলে আমি দুই প্রান্তে 10 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। তাহলে চিন্তা করে দেখো, আমি 10 ভোল্টেজ এটার মাধ্যমে অ্যাপ্লাই করলাম না, 10 ভোল্টেজ জি এই দুই প্রান্তে 10 ভোল্টেজ, এই 10 ভোল্টেজটা এদিকে গিয়ে এখানে খরচ হবে না? জি কিভাবে খরচ হবে? ওই যে কারেন্ট আই ধরো 1 অ্যাম্পিয়ার, তো এই 1 অ্যাম্পিয়ার যাওয়ার সময় এটার মধ্যে শক্তি আকারে বের হয়ে যাবে। এটা জিনিসটা কি সেটার উপর বেস করে শক্তি বের হবে। এটা যদি একটা কয়েল হয় তাহলে সেটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, তো সেখান থেকে আমার শক্তি খরচ যাবে। আর এটা যদি একটা ফিলামেন্ট হয় তাহলে এটার মধ্য দিয়ে কারেন্ট কারেন্ট এত এত কম প্রবাহিত হবে যে আমার বাধা হওয়ার পরিমাণটা অনেক বেশি থাকবে, এই জন্য কারেন্ট কম প্রবাহিত হবে। তাহলে বেশি বাধা পেলে এটা কি হবে? ফিলামেন্ট আস্তে 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 গরম হতে থাকবে, গরম হইতে এক পর্যায়ে উত্তপ্ত হয়ে একটা ধরো ফ্ল্যাশের মতো আলো তৈরি করবে, মানে আমরা লাইট যেটা দেখি অ্যাকচুয়ালি। জি ঠিক আছে, জি। তাহলে এই শক্তিগুলো খরচ হয়েছে, এই শক্তিগুলো কোথা থেকে পেয়েছি? ইলেকট্রিসিটি। 10 ভোল্ট থেকে। ওকে। 10 ভোল্ট থেকে, বিভব পার্থক্য থেকে। তার মানে এই পুরো বিভব পার্থক্যটাই এটার মধ্যে অ্যাপ্লাই করছি না আমি, আর কোনো জায়গায় খরচ হয়েছে? না। খরচ হয়নি। তার মানে পুরোটুকুই 10 ভোল্টেজটা এটার মধ্যেই খরচ হয়েছে। আর 10 ভোল্টেজ থেকে আমি চিন্তা করতে পারবো যে যে ইলেকট্রিসিটির মেইন ড্রাইভ মানে মূলত যে চালাইতেছে সে, ভোল্টেজ হলে গিয়ে মূলত পক্ষে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য দায়ী। নর্মালি কারেন্ট চলবে না তুমি যদি ভোল্টেজ না দাও। এখন তুমি চিন্তা করতে পারো ভাই কারেন্ট যদি যায় তাহলে তো ভোল্টেজ তৈরি হবে। হ্যাঁ অবশ্যই তৈরি হবে ভোল্টেজ, কিন্তু আমরা মূলত কারেন্ট তৈরি করি ভাইয়া কিভাবে? ভোল্টেজ দেওয়ার মাধ্যমে। হ্যাঁ, ভাই আমার নেট একটু প্রবলেম হয়েছিল, বাইরে গেছিলাম ভাই, আবার একটু মানে দেখাবেন? তো কোন কোন জায়গা থেকে? ওইটা ভাই নোট থেকে শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা, নোটটা এখন আমি ডিসক্রাইব করি নাই, আমি জাস্ট এখান থেকে ডিসক্রাইব করতেছি, আবার বলতেছি। নোট বলতে কি যেখানে বিভব অপরিবর্তিত থাকে, ব্রাঞ্চ বলতে বোঝায় যেখানে তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকে। এখন আমি বলতেছি কোন একটা কম্পোনেন্টের মধ্য দিয়ে যখন কারেন্ট আমি ধরে নিচ্ছি যে রোধ 0, তাহলে ভোল্টেজ খরচ হবে কত? ভি ইজ ইকুয়ালস টু আই আর। তাহলে এটার মধ্যে দিয়ে ধরো 1 অ্যাম্পিয়ার কারেন্ট যেতেছে, তাহলে 1 অ্যাম্পিয়ার ইন্টু 0, তাহলে 0 ভোল্ট খরচ হইতেছে। তার মানে আমরা আইডিয়াল কেসে যে তারটার কথা চিন্তা করে রাখি, তার মধ্য দিয়ে তার মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় সেটার কারণে কোনো ভোল্টেজ আমাদের খরচ হয় না। ক্লিয়ার? জি ক্লিয়ার। ধরে নিতেছি, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এটার মধ্যে দিয়ে আসলে ভোল্টেজ খরচ হয়, কারণ প্র্যাকটিক্যালি তুমি একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহ করবা সেখানে রোধ আছে, রোধ ছাড়া কোনো তার তৈরি করা সম্ভব না। জি তাহলে তুমি দেখবে এখানে যদি তুমি 10 ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে হয়তো দেখবে এই কর্নারে আসার পরে 9.95 ভোল্টেজ পাবা, এবং এই জায়গায় আসার পরে হয়তো 9.92 ভোল্টেজ পাবা।
তার মানে অবশ্যই কিছু একটা ড্রপ হইতেছে, কিন্তু আমরা আইডিয়াল কেস আমাদের হিসেবে সুবিধার জন্য আমরা সবসময় চিন্তা করি যে তার নিয়ে আমাদের মাথা কামানোর কোনো দরকার নেই। আমরা অ্যাকচুয়াল লোড গুলা নিয়ে চিন্তা করবো, অ্যাকচুয়াল রোদ গুলা নিয়ে চিন্তা করবো, আমরা তার নিয়ে চিন্তা করবো না। তার নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে পরে। আগে আমরা নর্মাল ক্যালকুলেশন গুলো করি, তোমরা পরবর্তী লেভেলে যখন যাবো তখন এই তারের ক্যালকুলেশন গুলো আসবে। বুঝা গেছে? জি ভাইয়া। তো আমাদের এই লেভেলে তার নিয়ে কোনো প্রবলেম নাই, আমরা চিন্তাই করে নিব তার রোজ জিরো। আচ্ছা ভাই, ভোল্টেজ লস যাচ্ছে এই ব্যাপারটা বুঝলাম না, মানে এটা ওই যে কাজ করতে হইতেছে না, যখন একটা কারেন্ট যাইতেছে সে কাজ করতেছে না। জি, কিভাবে কাজ করতেছে বলতো? ওই বিভিন্ন ধরনের ওই যে বিদ্যুতের রোদ, রূপান্তর হচ্ছে রোদের কারণে। হ্যাঁ ওই যে রোধের রোধের কারণে শক্তিতে রূপান্তর হইতেছে না, জি। রোধের কারণে। হ্যাঁ। তো ওই শক্তিতে রূপান্তরিত হওয়া মানেই কি তার বিভব, বিভব তৈরি হবে না? আম, আসলে ওই ব্যাপারটা বুঝতেছি না, মানে কিভাবে। আচ্ছা, ভি ইজ ইকুয়ালস টু আই আর, তো হ্যাঁ। একটা নির্দিষ্ট কারেন্ট প্রবাহিত হচ্ছে, একটা নির্দিষ্ট রোধ আছে, তাহলে যে রোধটার মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই রোধের একটা ভি পাবো না আমি? জি। তার মানে সেটা দুই প্রান্তে একটা বিভব পার্থক্য তৈরি হবে। জি। তাহলে যখন আমরা দেখি যেটা 10 ভোল্ট, এটা দুই প্রান্তে ধরো 5 ভোল্ট তৈরি হলো, এটা দুই প্রান্তে 3 ভোল্ট তৈরি হলো, এটা দুই প্রান্তে 2 ভোল্ট তৈরি হলো। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আই আর, আর এর উপর বেস করে আমি 5 ভোল্ট পেলাম, আর এর উপর বেস করে 3 ভোল্ট পেলাম, আর এর উপর বেস করে 2 ভোল্ট পেলাম। এখন তুমি যখন এই আর এর মধ্য দিয়ে যাবা একটা নির্দিষ্ট কারেন্ট নিয়ে, আর মানে কি একটা বাধা, ওই যে ইলেকট্রনের প্রবাহগুলা বাধা পাবে, বাধা পাইলে একটা শক্তি খরচ হবে না? জি। যে শক্তিটা দিছে কে? 10 ভোল্ট, এখান থেকে শক্তিটা দিছে। তো এই খরচ হওয়া শক্তিটা দেখবো যে দুই প্রান্তে আমার 5 ভোল্টের সমান। 10 ভোল্ট আমি শক্তি দিলাম, 5 ভোল্টের সমান খরচ হয়ে যেতেছে। সেই ক্যালকুলেশন আমি কিভাবে করব? কতটুকু কারেন্ট যাইতেছে এবং কতটুকু রেজিস্ট্যান্স, সেটা গুণ করে দিলে আমি একটা ভোল্টেজ পাবো। এই ভোল্টেজটাকে আমি বলবো যে 10 ভোল্ট থেকে এই পরিমাণ ভোল্টেজ এর দুই প্রান্তে তৈরি হয়েছে, মানে খরচ হয়েছে। তার মানে কি এটা হলো আমার, গিয়ে তার মানে কি আমার ওভারঅল এখন 10 ভোল্টই আছে নাকি 10 ভোল্ট থেকে 5 ভোল্ট মাইনাস হয়ে গেছে? 10 ভোল্ট থেকে 5 ভোল্ট মাইনাস হয়ে গেছে। তাহলে আমার মানে ওই সার্কিট বা ব্যাটারি যেটাই আছে সেটা এনার্জি কমে যাচ্ছে না? অবশ্যই এনার্জি কমে যেতেছে। এই জন্যই তুমি যদি সিরিজে কোনো একটা কিছু লাগাও তাহলে দেখবে যে এনার্জি কমে যেতেছে। এবং আমাদের বাসা বাড়ির যতগুলো লাইন আছে সবই প্যারালাল, কোনোটাই সিরিজ না। তুমি যদি সিরিজে লাগাও, প্রথমে একটা মোটর, প্রথমে একটা লাইট রাখবা, সেম লাইট একটা লাইট রাখবা, পরবর্তীতে আরেকটা লাইট রাখবা, পরবর্তীতে আরেকটা মোটর রাখবা, ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করে দেখবা যে এই লাইট দুইটা যেরকম ভাবে জ্বলতেছে, এই মোটরটা যেভাবে চলতেছে হলো নর্মাল থেকে অনেক হালকা ভাবে চলতেছে, লাইটটা অনেক হালকা ভাবে জ্বলতেছে, মোটরটা অনেক হালকা ভাবে চলতেছে। ঠিক আছে? আচ্ছা। সেম জিনিসটা তুমি এরকম করবা, এভাবে লাগাবা। তাহলে এই দুটো বিভব আমাদের সমান না? দুই প্রান্তে সবগুলো বিভব সমান। জি সমান। সমান। তাহলে এখন আমি এটাকে দেখবো অনেক বেশি পরিমাণ জ্বলতেছে, অনেক বেশি জ্বলতেছে, অনেক বেশি, মোটর অনেক বেশি স্পিডে ঘুরতেছে দেখবো। কারণ কি সবগুলোর অ্যাক্রসে আমার একই পরিমাণ আমি শক্তি খরচ করতেছি। আর এটা ক্ষেত্রে কি হবে? আমি প্রথমটার পরিমাণ শক্তি খরচ করার পরে পরে আমার অল্প শক্তি আছে, এই অল্প শক্তি এখানে যাবে, তারপর অল্প শক্তি এখানে যাবে। এই জন্য আমি প্রতিনিয়ত দেখবো যে আস্তে আস্তে কমতেছে, প্রতিনিয়ত দেখবো যে আস্তে আস্তে আমার জিনিসটা কমতেছে। এবং তুমি যেটা বলছো ভাই শক্তি খরচ হয়ে গেলে পরেরটা কি কম পাবে না? হ্যাঁ অবশ্যই কম পাবে, কম পাবে, অ্যাকচুয়ালি কম জ্বলবে লাইট। আচ্ছা, সেই ক্ষেত্রে ক্লিয়ার? কি আমি বলতে পারবো যে আমার পুরা সার্কিটের মানে বিভব পার্থক্য 10 ভোল্ট? হ্যাঁ পুরো সার্কিটে বিভব পার্থক্য 10 ভোল্ট, কিন্তু এগুলোর অ্যাক্রসে ছোট ছোট ভোল্ট পাবা তুমি। হয়তো এটা একটা 3.3 ভোল্ট পাবা, এটা একটা 3.3 ভোল্ট পাবা, এটা একটা 3.3 ভোল্ট পাবা। ক্লিয়ার? আচ্ছা, মানে এভাবে। ভাই আমার তো বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভাবে পাচ্ছি, আবার সে মাত্রা তো কমেও যাচ্ছে, তাহলে আমি কিভাবে বলতেছি যে আমার ওভারঅল সার্কিটের মানে বিভব পার্থক্য 10 ভোল্ট? না, আমার তো প্রতি মুহূর্তে কারণ আমি, কমতেছে না ভোল্টেজ? হ্যাঁ প্রতি মুহূর্তে কমতেছে। এখন তোমার কাছে যতটুকু শক্তি আছে তুমি তার থেকে বেশি শক্তি খরচ করতে পারবা? না। এই শক্তিটাই কিন্তু আমার ফিক্সড, এটাই সার্কিট, টোটাল সার্কিটে খরচ হবে। আচ্ছা, বুঝতে পারছি।
এগুলো নিয়ে আরো ক্লিয়ার আইডিয়া হবে আমরা যখন সামনে যাবো আরো, ঠিক আছে? জি ভাইয়া। ধরো পাইপের মধ্যে যে পানি ফ্লো হইতেছে, তুমি এখানে একটা কল দিলা, কলের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লো দিলা, তাহলে পানিটা কিন্তু ফ্লো হইতেছে। তুমি দেখবা এখানে যদি তুমি দুইটা বাধা দাও, ঠিক আছে, দুইটা বাধা দিলা, তাহলে দেখবা পানি ফ্লো কমে গেছে, মানে আয় কমে গেছে। আগে আয় বেশি ছিল, এখন আয় কমে গেছে। তুমি তিনটা বাধা দাও, আরো কমে যাবে। যেমন তুমি যত বেশি রোদ অ্যাপ্লাই করবা, রোদ যুক্ত করবা, তোমার তত বেশি কারেন্ট প্রবাহ কমে যেতেছে। বুঝা গেছে? জি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি আমি। জি ভাই, বুঝতে পারছি। কিন্তু সেটা তো বিভবে কোনো প্রভাব আহ, ফেলতেছে না, মানে যার কারণে পানির প্রবাহটা হচ্ছে তার তো কোনো প্রভাব ফেলতেছে না। হ্যাঁ, এইটার উপর কোনো প্রভাব ফেলতেছে না, এইটার উপর কোনো প্রভাব ফেলতেছে না, কারণ এই শক্তিটার কারণে আমি একটা, সাপোজ ধরো এই শক্তিটা যে ফিক্স, সেটা আমি কিভাবে বুঝবো? আমি যদি এখন এখানে ধরো যে দুইটা বাধা দিলাম, দেওয়ার পর আমি এখানে পানি ধরো 1 লিটার প্রতি মিনিটে পেতেছি, ঠিক আছে? জি। আমি যদি এটা বাড়াই দিই আরো, তাহলে দেখবো হয়তো 2 লিটার পার মিনিটে পেতেছি, ঠিক আছে? জি। এখন প্রতি মিনিটে 2 লিটার পাইতেছি। তো তুমি যদি শক্তি হিসেব করো যে প্রবাহটা, মানে পানির প্রবাহের স্পিড, স্পিড এবং প্রবাহের পরিমাণ, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ পানি আছে, 1 লিটার পানি, এবং এটার স্পিড একটা আছে, গতিশক্তি ধরো 1 m/s 1 8 আসতেছে, 1 m/s 1 আসতেছে। তাহলে এটা অ্যাকচুয়ালি এখান থেকে আমি একটু গতিশক্তি বের করতে পারবো না, 1/2 m v² দিয়ে? জি পারবো। তাহলে ওই শক্তিটা কোত্থেকে আসতেছে? এখান থেকে আসতেছে না শক্তিটা, হ্যাঁ। কারণ এখানেই তো পানিগুলো একটা নির্দিষ্ট গতিশক্তি দিয়ে যাইতেছে, এখানে বাধা পেয়ে 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 শেষ পর্যন্ত যাইতেছে। এবং চিন্তা করে দেখো যে এই জায়গাটা যখন পানিটা যাবে গিয়ে এখানে বাধা পাবে না, জি বাধা পাবে। এখানে তার গতিশক্তি কিছুটা কমে যাবে না? নর্মাল অবস্থায় যেরকম গতিশক্তি থাকার কথা, তার থেকে কমে যাবে। জি। তাহলে গতিশক্তি কম মানে কি? ওই যে শক্তিটা হারায় ফেললো, ওই শক্তিটা কিসে কনভার্ট হয়েছে? অন্য একটা শক্তি কনভার্ট হয়েছে। হ্যাঁ। তার মানে এই বাধার দুই প্রান্তে আমি একটা শক্তি পাবো না? জি। একইভাবে এই বাধার দুই প্রান্তে একটা শক্তি পাবো না? আমি কি কখনো এখানে দেওয়া শক্তি থেকে এখানে যোগ করার শক্তি বেশি পাবো? না। অবশ্যই বেশি পাবো না, কারণ এই শক্তিটা এখানে ডিস্ট্রিবিউট হয়ে যেতেছে। কারণ এখানে যদি কমে যায়, ওই কম শক্তিটা পরবর্তীতে এটাতে ইউজ হইতেছে। এটাতে কমে যাওয়ার পর শেষ শক্তি যদি না থাকে, তাহলে পরবর্তীতে যাইতেই পারবে না, জি ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নোড আর ব্রাঞ্চের মধ্যে আসতেছি। যেটা বললাম প্রথমে, যে কারেন্ট এদিকে প্রবাহিত হইতেছে, প্রবাহিত হয়ে হয়ে এটা আগ পর্যন্ত যে আসবে, এই পুরো লাইনটা, এই পুরো লাইনটা আমি চিন্তা করবো এটার মধ্যে কোনো বিভব নাই। কেন বিভব নাই? কারণ রেজিস্ট্যান্স জিরো আমরা অলরেডি দেখছি, রেজিস্ট্যান্স জিরো আমরা চিন্তা করে রাখছি, ঠিক আছে, জি। আমাদের হিসেবে সুবিধার জন্য। তাহলে এটার মধ্যে কোনো বিভব খরচ হবে? না। হবে না। তাহলে এটার মধ্যে তো বিভব খরচ হবে, এটার মধ্যে তো বিভব খরচ হবে, এটার মধ্যে বিভব খরচ হবে। তাহলে আমি এই পুরো লাল যে লাইনটা, মানে আহ, গোলাপি কালার যে লাইনটা, এই লাইনটা পুরো জায়গাটায় একই বিভব পাবো না, একই শক্তি পাবো না? জি। মানে পানির প্রবাহ তো একটা শক্তি, জি। বা ইলেকট্রনের প্রবাহ তো একটা শক্তি, সেম শক্তি নিয়ে এসে যাইতেছে, সেম শক্তি নিয়ে, কোনো খরচ নাই, সেম শক্তি নিয়ে এতটুকু পর্যন্ত যাইলো। যখনই এই রোধের মধ্যে দিয়ে যাবে, একটা শক্তি খরচ হবে, খরচ হওয়ার পর তার এখানে তার হয়তো শক্তি কমে গেছে ইলেকট্রনটা, তার মানে এখানে খরচ হওয়ার পর একটা নতুন শক্তি নিয়ে ইলেকট্রনটা এখানে আসে, নতুন একটা শক্তি নিয়ে ইলেকট্রন, সেটা অবশ্যই এটা থেকে কম। জি। ইলেকট্রনটা এখানে যাওয়ার পর আবার এখানে নতুন একটা শক্তি পাবে, ঠিক আছে? তো শক্তি আস্তে আস্তে কমতেছে প্রতিনিয়ত। তাহলে এখন আমি দেখি শক্তি অ্যাকচুয়ালি কত হইলো। এখানে 10 ভোল্ট, 10 ভোল্ট, 10 ভোল্ট, এখানে খরচ হলো কত? 5 ভোল্ট। 5 ভোল্ট হওয়ার পর থাকবে কত? 5 ভোল্ট বাকি থাকবে। 5 ভোল্ট, এখানে 3 ভোল্ট খরচ হলো, 3 ভোল্ট খরচ হওয়ার পর বাকি থাকবে কত? 2 ভোল্ট। এখানে 2 ভোল্ট খরচ হলো, 2 ভোল্ট খরচ হওয়ার পর এখানে বাকি থাকবে কত? 0 ভোল্ট। 0 ভোল্ট। এখন কোশ্চেন হতে পারে, ভাই এখানে এরকম হতে পারে না, এখানে 1 ভোল্ট খরচ হলো, তাহলে শেষ পর্যন্ত এখানে 1 ভোল্ট বাকি থাকলো, জি। এরকম তো হইতে পারে? হ্যাঁ হইতে পারে।
না, এরকম কোনো হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ আমি এখানে 10 ভোল্ট আর এখানে 0 ভোল্ট অ্যাপ্লাই করছি, তার মানে এটা 0 ভোল্ট ফিক্স, তার মানে এই শক্তিটা এখানে 0 ভোল্ট, 0 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা ভাই 0 ভোল্ট হলে তাহলে ইলেকট্রিসিটিটা ফ্লো করবে কিভাবে বাকি পথটুকু? সেটা তো ওই দিন আমি ব্যাখ্যা দিছিলাম, মনে আছে যে তোমার একটা গতি শক্তি তো আছেই, তোমার উপর থেকে বল প্রয়োগ করতেছে না যেহেতু 0 ভোল্ট, ও আচ্ছা আচ্ছা তার আচ্ছা, মানে ওই বেগ নিয়ে তুমি কন্টিনিউ জি ভাই জি করতেছো। ভাই, কন্টিনিউ করতে পারছো। ঠিক আছে? জি। তাহলে এখন বলতেছে যে আমি এখানে 1 ভোল্ট পাইলাম না কেন, এখানে 1 ভোল্ট না পাওয়ার কারণটা কি? চিন্তা করে দেখো, ইলেকট্রিসিটির ওর ক্যারেক্টারিস্টিক্সটাই এরকম, ওর সম্পূর্ণ শক্তিটা ইউজ করবে, এটা হলো ইলেকট্রিসিটির মূল কাজ। আমার পানির প্রবাহের সাথে ইলেকট্রিসিটির মূল ডিফারেন্স হলো কি, পানির প্রবাহ শেষ পর্যন্ত একটা প্রবাহ থাকতে পারে, একটা শক্তি আমি ব্যাক পাইতে পারি, কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু শেষ পর্যন্ত আমি কোনো শক্তি ব্যাক পাবো না, সব শক্তি খরচ হয়ে যাবে, এরকম ভাবে প্রবাহটা হবে। তাহলে আমরা দেখি, আমি একটা রেজিস্ট্যান্স দিলাম যেটা ধরো 10 ওহম, এটা 10 ভোল্টেজ, তাহলে রেজিস্ট্যান্স কিন্তু আমার চেঞ্জ হবে না, রেজিস্ট্যান্স কিন্তু 10 ওহম ফিক্সড। ভোল্টেজ আমি নিজে দিলাম, তাহলে কারেন্ট কত প্রবাহিত হবে? 1 অ্যাম্পিয়ার না? জি। ভি ইকুয়ালস টু আইআর থেকে আমি বলতে পারি 1 অ্যাম্পিয়ার। এখন আমি কি করলাম, আমি মাঝখান দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স দিলাম, তাহলে 1 অ্যাম্পিয়ারের জন্য চিন্তা করো তো আমার এটার অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ তৈরি হলো? 10 ভোল্ট। 10 ভোল্ট, 10 ভোল্ট। আচ্ছা, তাহলে সেকেন্ড কেসে আমি একটা রেজিস্ট্যান্স নিয়ে আসলাম, সেটা আরো 10 ওহম, ঠিক আছে? ওকে। তাহলে এই 10 ওহম যখন আমি নিয়ে আসবো, এটার মধ্যে বাধার পরিমাণ কত? 10 ওহম, এবং এটার মধ্যে বাধার পরিমাণ 10 ওহম। আমি এটাকে যদি সিরিজে কানেক্ট করে দিই, তার মানে এটা রেজিস্ট্যান্স বেশি না, টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 20। 20 ওহম, 20 ওহম। তাহলে 20 ওহম, তাহলে এটার মধ্যে কারেন্ট এখন প্রবাহিত হবে কতটুকু বলতো? 0.5। 20/10 মানে 0.5, 0.5, 0.5। তাহলে 0.5 যদি প্রবাহিত হয়, তাহলে এটা একটা এখন ভোল্টেজ কত হবে বলতো? পয়েন্ট, সেক্ষেত্রে 0.5 ইন্টু 10, তাহলে 5 ভোল্ট। 5 ভোল্ট, 5 ভোল্ট। এটা একটা কত? 5 ভোল্ট। 5 ভোল্ট। তাহলে ব্যাপারটা বোঝা গেছে, যখন একটা ছিল তখন এটা একটা পুরো শক্তিটা সে খরচ করে ফেলছে, আর যখন দুইটা আসছে তখন এটা একটা অর্ধেক অর্ধেক শক্তি খরচ করছে, তবে শেষ পর্যন্ত তুমি কোনো শক্তি পাবা না, সবসময় সবসময় 0 ভোল্টেজ পাবো, কোনো শক্তি পাবা না, কারণ সব শক্তি সে খরচ করে ফেলবে, এটাই হলো তার মোটিভ। ঠিক আছে? জি। তাহলে আমি আমার বাসার লাইনের মধ্যে কোনো একটা জিনিস যখন কানেক্ট করি, তখন আমি তো জানি না তার মধ্যে আমি কতটুকু শক্তি খরচ করতে চাইতেছি, বা আমার এরপরে যদি আরেকটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে এর মধ্যে আমি কম শক্তি পাবো, বা আমার ফ্যানটা তো আস্তে ঘুরবে, বা আমার লাইটটা তো অল্প জ্বলবে, তাহলে এই প্রবলেম গুলো হইতে পারে না? জি। কিন্তু হয় না কেন? প্যারালালে কানেক্ট করা থাকে। কারণ সবসময় প্যারালালে কানেক্ট করা থাকে, আমাদের যা আছে সব প্যারালালে কানেক্ট করা থাকে। তাহলে ঠিক তো আছে? আসলে ভাই কোনো কিছু সিরিজে কানেক্ট করাই উচিত না। মানে যদি যেহেতু এফিসিয়েন্সি লস হইতেছে, তাহলে কেন আমরা সিরিজ মানে ইউজ করি? মাঝে মাঝে হইলেও তো ইউজ করি। আমরা সিরিজ ইউজ করি কোথায়, তুমি চিন্তা করে বলো আমাকে। মানে ওভারঅল একটা বর্তনীতে তো ভাই, মানে যতই প্যারালাল লাগে লাস্ট পর্যন্ত যদি একাধিক প্যারালাল থাকে সবগুলো সিরিজ হয়ে যায় না? মানে কিভাবে বুঝাবো ব্যাপারটাকে? লাইক একটা বুঝছি, তুমি বলতেছো কোনোভাবে তো সিরিজে তো থাকতেই হবে একটাকে, জি, এরকম মানে না? ওভারঅল তো সিরিজ, মানে লাস্ট পর্যন্ত সিরিজে কানেক্ট হয়ে যায় না সব? অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি সিরিজে কানেক্ট হয় না। দেখি তোমাকে আমি আহ, যে লাইনটা কিভাবে টানা হয় সেটা আমি বলি। অ্যাকচুয়ালি আমাদের পুরো বাসার মধ্যে একটা তার থাকে, পুরো বাসার মধ্যে সব জায়গায় কানেক্ট করা থাকে, এই তারটাকে বলে গ্রাউন্ড তার। এই তারটা লিগে কালো কালারের তার, এটা কানেক্ট করে বিল্ডিং এর নিচে নিয়ে আসা হয়, ঠিক আছে? জি। নিচে নিয়ে এসে হ্যালো। ভাইয়ার আটকাইলো নাকি আমার প্রবলেম আবার? ভাইয়েরই আটকে গেছে, আমারটা আটকে গেছে। হুম। এখন এই যে লাল কালারের তারটা, পুরো তারটার মধ্যে আমি চিন্তা করি না আমার কোনো খরচ হয় না, কোনো শক্তি খরচ হয়? কোনো লাল কালার তারের মধ্যে কোনো শক্তি খরচ হয় না। ওখানে কোনখানে শক্তি খরচ হয়? এই জায়গাটায়, এই রোদ গুলাতে শক্তি খরচ হয়, এই রোদ গুলাতে, তবে তার আগ পর্যন্ত কোনো শক্তি খরচ হয় না। ক্লিয়ার? আসলে বুঝি না, আসলে আপনার ভিডিও তো আটকে গেছিল, তাই এই পার্টটুকু ক্যাচ করতে পারিনি আমরা। আবার বলি, ধরো
তোমার এখানে একটা ফ্যান আছে, এখানে একটা লাইট আছে, এখানে আরো অনেক কিছু আছে। তো এই সবগুলা আমার একটা জায়গায় কানেক্ট করা। এটা হলো গিয়ে আমাদের গ্রাউন্ড, ঠিক আছে। জি আর তোমার বাসার মধ্যে মূলত পক্ষে ইলেকট্রিসিটির জন্য একটা লাইন আসে, একটা লাইন। ওই একটা লাইন হলো গিয়ে লাল কালারের লাইন। ওই একটা লাইন ধরো একতলার মধ্যে গেল, ওই একটা লাইন দুই তলার মধ্যে গেল, এবং ওই একটা লাইন তোমার বাসায় আসলো। এসে এটা অনেক জায়গায় অনেক ভাগে ভাগ হয়ে গেলো, এই রুমের জন্য একটা, এই রুমের জন্য একটা, এই রুমের জন্য একটা। ধরো 3 রুমে 3টা লাইন, ঠিক আছে। জি। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো তো, এগুলো সবগুলো প্যারালাল না? আহ, আহ, বুঝলাম না আসলে কি হলো, মানে দুইটা তার হয়ে গেল না? হ্যাঁ, 2টা তার হয়ে গেল। এখন দেখো, এটা যদি তুমি কানেক্ট করে দাও, আর এটা যদি কানেক্ট করে দাও, এটা হলো গিয়ে আমার গ্রাউন্ড, ক্লিয়ার। ওকে। এটা একটা তার, আর এটা হলো গিয়ে আমার লাল কালার তার। আমি বলছিলাম যে তারের মধ্যে দিয়ে আমার কোনো বিভব পার্থক্য হয় না, মানে কোনো শক্তি খরচ হয় না, কোনো শক্তি খরচ হয় না, ঠিক আছে। জি তাহলে এই জায়গায় যে ভোল্টেজ, এই জায়গায় যে ভোল্টেজ, এই জায়গায় যে ভোল্টেজ, সব জায়গায় একই ভোল্টেজ না? জি সব জায়গায় একই ভোল্টেজ। এই জায়গায় সব জায়গায় একই ভোল্টেজ। এই জায়গার ভোল্টেজটা কি আমাদের জিরো, এই জায়গা হলো কি আমাদের জিরো ভোল্টেজ। এই পুরো জায়গাটা হলো কি আমাদের ধরো 220 ভোল্টেজ। তাহলে এখন তুমি চিন্তা করো, যে কোনো একটা রেজিস্ট্যান্স সাপেক্ষে আমি কি পেতেছি, 220 আর জিরো, এটার সাপেক্ষে 220 আর জিরো, এর সাপেক্ষে 220 আর জিরো। তাহলে এটা অ্যাকচুয়ালি একটা প্যারালাল কানেকশন না? জি তাহলে তুমি সিরিজে যখন চিন্তা করতে চাবা, কোনো সিরিজের চিন্তা পাবা না। কারণ কি? কারণ তুমি যেখান থেকে আসছে সেখানেও ওই জেনারেটরটা কানেক্ট করা আছে। তার মানে তোমার সবকিছু কানেক্ট করা এই জেনারেটরের সাথে, যেটা সবকিছুর সাথে প্যারালালি কানেক্টেড, সবকিছুর সাথে প্যারালালি কানেক্টেড, সবকিছুর সাথে প্যারালালি কানেক্টেড। তুমি যেভাবে চিন্তা করো সব প্যারালালি কানেক্টেড, তুমি কোনো সিরিজ কানেকশন পাবা না। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, আমরা সিরিজ আর প্যারালাল এখনো পড়িনি, তো ওটা দেখাইতেছি একটু পরে। আচ্ছা আচ্ছা। তারপর আমরা আগে নোট নোট ব্রাঞ্চে পড়ে নিই, তারপর সিরিজ প্যারালাল আসতেছি। নোডের মধ্যে আসতেছি। কিছুক্ষণ আগে আমরা পড়ছি এটার মধ্যে 5 ভোল্ট, এটার মধ্যে 3 ভোল্ট, এটার মধ্যে 2 ভোল্ট ড্রপ হবে। আমরা দিছিলাম 10 ভোল্ট। তাহলে এই পুরো জায়গাটা জুড়ে আমার 10 ভোল্ট না? জি এই পুরো জায়গাটা জুড়ে আমার 5 ভোল্ট না? জি এই পুরো জায়গাটা জুড়ে আমার 3 ভোল্ট, না সরি 2 ভোল্ট। আর এই পুরো জায়গাটা জুড়ে আমার 0 ভোল্ট, 0 ভোল্ট। ঠিক আছে। তাহলে একই ভোল্টেজ থাকা অবস্থায় পুরো ডুকে বলে নোড। আমার এটা হলো একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এবং এটা একটা নোড, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তো প্র্যাকটিক্যাল কেসে তারের মধ্যে দিয়ে রোধ পাওয়া যায়, রোধ থাকে, মানে এর মধ্যে ভোল্টেজ ড্রপ হয়। তো এই কারণে এই বিন্দুতে 9.95 পাই, এই বিন্দুতে 9.92 পাই, ক্লিয়ার। প্র্যাকটিক্যাল কেসে বলতেছি। তখন কি আমি বলতে পারবো এই পুরোটা একটা নোড? ভাই বুঝলাম না আসলে, আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, আবার বলি। 10 ভোল্টেজ, আর আমি প্র্যাকটিক্যাল কেসে চিন্তা করবো যে আমার তারের মধ্যে রোধ আছে, আমি তখন আইডিয়াল কেসে বলছি যে আমরা ধরে নিবো যে কোনো রোধ নাই, কিন্তু প্র্যাকটিক্যাল তো রোধ আছে, জি, রোদ আছে। প্র্যাকটিক্যাল রোধ আছে। তো প্র্যাকটিক্যালি যেহেতু রোধ আছে, তাহলে এটার মধ্যে দিয়ে অবশ্যই শক্তি খরচ হবে। জি, তার মানে তো ওইখানে আরেকটা নোড ক্রিয়েট হবে। হ্যাঁ, আমার তুমি বলতে পারো না প্রতিনিয়ত একটা নোট তৈরি হইতেছে, হ্যাঁ হ্যাঁ, প্রতি মুহূর্তে তৈরি ইনফাইনাইট হচ্ছে। অ্যামাউন্ট অফ নোট। জি কিন্তু আমরা এত নোট ক্যালকুলেশন করলে তো আমাদের হবে না, আমরা ক্যালকুলেশন করতে পারবো না। আমরা কি করবো, আমরা 10 ভোল্ট এই তারের জন্য কোনো নোট ক্যালকুলেশন করি না, আমি এই জায়গায় লাস্ট একদম রেজিস্ট্যান্সের আগের মুহূর্তে একটা চিন্তা করে এখানে একটা ভোল্টেজ পাবো, তো 9.9 ভোল্টেজ পাবো। তাহলে এইটা হলো একটা নোট, তার আগে ইনফিনিট নোট আছে, এগুলো আমার কাজ নেই, এগুলো দরকার নেই আমার, এগুলো দিয়ে আমার কোনো ক্যালকুলেশন নাই। আমি জাস্ট আগের মুহূর্তেটা চিন্তা করবো 9.9 ভোল্ট।
ক্লিয়ার? ক্লিয়ার। একইভাবে এটার পরবর্তীতে একটা মুহূর্তে আমি এখানে 4.5 ভোল্ট পেলাম, তার আগের মুহূর্তে এখানে 4 পয়েন্ট হয়তো 49 ভোল্ট পেলাম, যেটাকে আমি প্রায় 4.5 ভোল্টই বললাম। তাহলে এইটাও আমি একটা একটা নোট ধরতেছি, এখানে একটা নোট ধরতেছি। তখন পরবর্তী ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কেসে তুমি এরকম পুরো লাইন জুড়ে একটা নোট পাও না, তুমি নোট পাও একটা বিন্দু হিসেবে। প্র্যাকটিক্যাল কেসে একটা বিন্দু হিসেবে নোট পাও। তো সেজন্য আমরা এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি। এই পুরো লাইন বরাবর রিপ্রেজেন্ট না করে আমরা করি এই জায়গায় একটা নোট, এই জায়গায় একটা নোট, এই জায়গায় একটা নোট, এই জায়গায় একটা নোট, এইভাবে চিন্তা করি। আচ্ছা ভাই, বুঝা লাইন গেছে? হিসেবে, ভাই লাইন হিসেবে রিপ্রেজেন্ট করা মানে বুঝলাম না। আমরা পুরো লাইনটাকে একটা নোট চিন্তা করছিলাম না আগে? জি ভাইয়া। এখন কি পুরো লাইনটাকে নোট চিন্তা করতেছি? পুরো লাইনটাকে আসলে করতেছি না দিন শেষে, মানে দিন শেষে বলতে কি, আমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, প্র্যাকটিক্যালি চিন্তা করলে এই নোট কি ভিন্ন ভিন্ন নোট না? পুরো জি লাইনটা কি নোট? না। এক একটা এক একটা নোট না, এখানে তো অনেকগুলো নোট আছে, কিন্তু হ্যাঁ এটা তো শেষ নোটটা। হ্যাঁ কিন্তু আগের কেসে চিন্তা করো, এই পুরো লাইনটাই কিন্তু একটা নোট ছিল, যেটা 10 ভোল্ট ছিল, হ্যাঁ। কারণ সেখানে একটা ভোল্টেজ ছিল। জি তাহলে এই রিপ্রেজেন্টেশনটা আমরা আইডিয়াল কেসে করতে পারবো, প্র্যাকটিক্যাল কেসে করতে পারবো না। না। প্র্যাকটিক্যাল কেসের জন্য আমার এরকম একটা বিন্দু ইউজ করতে হবে, কারণ এই বিন্দুতেই আমার ভোল্টেজ ফিক্সড। তার আগের বিন্দুগুলোতে ভিন্ন ভিন্ন ভোল্টেজ, ভিন্ন ভিন্ন ভোল্টেজ, ভিন্ন ভিন্ন ভোল্টেজ। এই জন্য আমি পুরো জায়গাটুকুকে একটা নোট বলতে পারবো না। আচ্ছা নোট কি বুঝছি? আসলে, এই পয়েন্টটাও কি আসলে নোট বলা যাবে? মানে নোট তো আমরা বলতে যেখানে বিভবের কোনো চেঞ্জ হবে না, বাট যদি এটা 9.9 ভোল্ট হয় তাও তো বা আমার 0.1 ভোল্টেজ মানে পরিবর্তন হচ্ছে, তাহলে কি এটাকেও নোট বলা না না সম্ভব? না 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 না, এই জায়গার মধ্যে তো 9.9 ভোল্টেজ, এটা তো ফিক্সড, 9.9 ভোল্টেজটা তো ফিক্সড। জি। তাহলে এইটা একটা নোট যেটার মধ্যে ভোল্টেজ ফিক্সড, 9.9 ভোল্টেজ, এটা ফিক্সড না এখানের মধ্যে? জি ভাই এতটুকুই তো ফিক্সড, কিন্তু ভাই ওই যে আমার 0.1 যে লস গেল, ওই তাহলে তাহলে কি আমি এটাকে নোট বলতে পারবো আর? আমি কিন্তু ডিফারেন্স বলতেছি না, আমি ভোল্টেজ বলতেছি। মানে ভোল্টেজ মানে ডিফারেন্স আসলে বলতেছি না। ভোল্টেজ মানেই তো ভাই ডিফারেন্স, তাহলে মানে না না, এখানে তুমি চিন্তা করে দেখো, এটা যদি 0 ভোল্টেজ হয়, তাহলে এইটার একটা নির্দিষ্ট ভোল্টেজ আছে না, এই পয়েন্টটার তো একটা ভোল্টেজ আছে। জি এই পয়েন্টের একটা ভোল্টেজ আছে, তো জি সেটা 10 ভোল্টেজ না, ঠিক আছে 10 ভোল্টেজ থেকে কম, কিন্তু একটা ভোল্টেজ তো আছে। জি আর ওই ভোল্টেজটা তো ওই পয়েন্টের জন্য ফিক্সড। জি ফিক্সড। ফিক্সড। তাহলে তাহলে এটাকে আমরা বলতে পারবো নোট। আচ্ছা বুঝতে পারছি। তাহলে আরেকটু আরেকটু আমি সামনে আসি, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এখানে তো নতুন ভোল্টেজ পেয়েছি, এখানে নতুন একটা ভোল্টেজ পেয়েছি 4.5 ভোল্ট, জি এখানে আরেকটা ভোল্টেজ পেয়েছি 2 ভোল্ট, ঠিক আছে? তাহলে এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, মানে ভোল্টেজ যেখানেই পাবা সেখানেই নোট। সাপোজ চিন্তা করো তুমি এখানেও 2 ভোল্ট পালা, তাহলে এটাও 2 ভোল্ট, এটাও 2 ভোল্ট, তাহলে এটা নতুন কোনো নোড না, কারণ এখানে ভোল্টেজ নতুন কোনো ভোল্টেজ নাই, একই ভোল্টেজ। তাহলে এইটা পুরোটুকু তুমি একটা নোড বলবা, নতুন কোনো ভোল্টেজ নাই, এই জন্য আমরা বলবো এই পুরোটুকুকে একটা নোড। ওকে। এই জায়গাটাকে যদি আমরা চিন্তা করি, এই জায়গার মধ্যে কোনো ভোল্টেজ, এই জায়গায় একটা নোড আছে না আমাদের, এই জায়গায় একটা নোড চিন্তা করতে পারবো না? 220 ভোল্ট, জি হ্যাঁ করতে পারবো। 220 ভোল্ট। তাহলে এই জায়গায় কোনো খরচ হয়েছে? এই জায়গা পর্যন্ত কোনো খরচ হয়েছে? না। তাহলে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই তিনটা একই নোড না? জি একই নোট। তাহলে আমি এই পুরোটুকুকে অ্যাকচুয়ালি একটা নোড হিসেবে কল্পনা করতে পারবো। কিন্তু আমরা রিপ্রেজেন্ট এভাবে করি না, পুরো লাইনটা জুড়ে রিপ্রেজেন্ট করি না, আমি জাস্ট একটা বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করি। এই লাইনটার জিনিসটা আমরা একটা বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করি। আমরা বলি যে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, মানে এ বি সি তিনটা একই নোড, এভাবে আমরা বলি। আমরা এইভাবে লাইন জুড়ে রিপ্রেজেন্ট করি না, কিন্তু আইডিয়াল কেসে কাজ করে পুরো লাইন জুড়ে, ঠিক আছে? এই পুরো লাইনটাকে বলা হয় নোড, কিন্তু আমরা রিপ্রেজেন্ট এভাবে করি না, আমরা করি একটা বিন্দু দিয়ে। ক্লিয়ার ব্যাপারটা? জি আচ্ছা, তাহলে আমরা শক্তি খরচ হওয়ার পর নতুন কোন শক্তির স্থান পাইলে ওটাকে আমরা বলবো নোড, নতুন কোন ভোল্টেজ পেলে আমরা ওটাকে বলবো নোড। জি
এবার আমরা আসছি ব্রাঞ্চের আইডিয়া, যেখানের মধ্যে কারেন্টের কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো, এই পুরো জায়গাটা দিয়ে আমার একই প্রবাহ হইতেছে না? একই প্রবাহ হয় মানে প্রবাহ কমে যাবে না? প্রবাহ কমবে না, একই প্রবাহ হবে। কেন, মানে এখানে তো ভাই ভোল্টেজ লস যায়, তাহলে দিন শেষে আমার কারেন্টের পরিমাণটাও কমবে না? আম, না, কমবে না। কিভাবে একটু দেখাবেন? তাহলে হ্যাঁ, তাহলে ধরো তোমার কথা হলো কি, ভাই আমি একটা দিলাম, এখানে বেশি প্রবাহ হইলো, তিনটা দিলাম প্রবাহ কমে গেল, ঠিক না? জি। তাহলে এই প্রবাহটা প্রথমে তো বেশি থাকার কথা, পরে গিয়ে কমে যাওয়ার কথা, এরকম না? জি। জিনিস অ্যাকচুয়ালি এরকম কাজ করে না, জিনিস আচ্ছা আসলে আচ্ছা। কাজ করে আচ্ছা, কিরকম। এন্ডিং এ তো একটা নির্দিষ্ট পরিমাণে বের হইতেছে প্রবাহ, ওইটাকে বলা হইতেছে নাকি? এন্ডিং এ যে পরিমাণ বের হবে, তোমার ফ্লোটা তো সেই পরিমাণে হবে। তুমি যে কি হ্যাঁ চিন্তা হ্যাঁ। করতেছো তোমার লাইনের এদিকে বেশি প্রবাহ তৈরি হয়, এখানে কমে যাবে, এরকম হয়? না পুরো না জায়গাটা না। একই রকম প্রবাহ হয় না? হ্যাঁ হ্যাঁ, পুরোটা তো একইভাবে প্রমাণিত হয়। এখন তোমাকে যদি বলি যে তাইলে আমি বলি যে প্রবাহ কমে যায়, সেটা কেন কমে যায়? আমি রেজিস্ট্যান্স বাড়ানোর কারণে টোটালটাতে প্রবাহ কমে যায়। রেজিস্ট্যান্স বাড়ানোর কারণে টোটালটাতে প্রবাহ কমে যায়। এখানে আগে 1 এম্পিয়ার ছিল, এখন 0.5 এম্পিয়ার হয়ে গেছে। 0.5 এম্পিয়ারই পুরো জায়গাটাতে ফ্লো হবে। তাহলে রেজিস্ট্যান্স কম থাকার সুবিধা কি? পুরো জায়গাটা দিয়ে 1 এম্পিয়ার প্রবাহিত হবে। রেজিস্ট্যান্স বেশি থাকার অসুবিধা কি? পুরো জায়গাটা দিয়ে 0.5 প্রবাহিত হবে। বুঝে গেছে? জি। জাস্ট একটা পাইপ দিয়ে চিন্তা করো, কল্পনা করো, পাইপ দিয়ে, পাইপের মধ্যে পানি প্রবাহ। বুঝে গেছে? জি। এখন তাহলে প্রবাহটা এই জায়গায় এসে এই জায়গায় থেমে যাবে না, এই জায়গায় স্লো হয়ে যাবে না, হ্যাঁ। এখানে আবার বেড়ে যাবে, এখানে স্লো হয়ে যাবে, এরকম আমরা চিন্তা করতে পারি না। কেন চিন্তা করতে পারি না? এই জায়গায় প্রবাহ বাধাপ্রাপ্ত 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 হওয়ার জন্য টোটাল প্রবাহটাই কম আসে। এরকম না যে প্রবাহ এখানে বেশি এসে এখানে বাধাপ্রাপ্ত হইলো, এরকম না। এখানে বাধা, এখানে বাধা, এখানে বাধা আছে দেখে সে এখান থেকেই কম প্রবাহ শুরু করবে। তো এবার পানির ক্ষেত্রে তো আর এরকম হচ্ছে না, তখন তো ভাই দুইটাকে আর কম্পেয়ার করতে পারতেছি না। পানির ক্ষেত্রে এরকমই হয়, পানির ক্ষেত্রে এরকমই হয়। দেখো আমি দেখাইতেছি। পুরোটুকু পানি দিয়ে আগে পূর্ণ করে নাও, পুরোটুকু পূর্ণ করে নাও, আচ্ছা। পুরোটুকু পূর্ণ করে দাও। এখন তোমাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। তুমি অনেক স্পিডে কল ছাড়লা, ঠিক আছে? এবং পাইপটা একদম নর্মাল অবস্থা পাইপ, বাহির দিকে অনেক বেশি পরিমাণ পানি বেরিয়েছে, ক্লিয়ার? জি। তুমি কি করলা? এই জায়গাটায় একটা রোদ অ্যাপ্লাই করো, মানে চেপে ধরে রাখলা, চেপে ধরে রাখলা। চেপে ধরে রাখার কারণে তোমার বাহিরে পানির প্রবাহ কমে যাবে না? আস্তে আস্তে কমে যাবে না? হ্যাঁ, কমে যাবে। তাহলে তুমি যেখান থেকে পানির প্রবাহ করতেছো, সেই প্রবাহ কি একই প্রবাহ যাবে, নাকি কম পরিমাণ প্রবাহ গিয়ে এখানে কম পরিমাণ তৈরি করবে? কম প্রবাহ কি পরিমাণ। আগের মধ্যে ঢুকতে পারবে? না। এখন কম পরিমাণে যে যাবে, তার তার প্রুফটা কি? কম পরিমাণে যে ঢুকতেছে তার প্রুফটা কি? কারণ তার আমার প্রুফ নির্গত হলো কি, হচ্ছে তুমি কম। না না, নির্গত ওইটা প্রুফ হইতে পারে না, ওইটা প্রুফ না। আমি বলবো যে কম কেন ঢুকতেছে সেটা আমি কিভাবে বুঝাবো। সেটা বুঝাবো যে আমি কল যখন ছেড়ে দিই, অনেক স্পিডে ছেড়ে দিলাম, এবং পাইপটা নর্মাল অবস্থায় আছে, আমি যদি পাইপের মাঝখানে একটু চাপ দিই, তখন দেখবো পানির প্রেসারে এই কলের মুখের পাইপটা খুলে যেতেছে, কারণ এক্সট্রা পানিগুলা ভিতরে যেতে পারতেছে না। জি। এক্সট্রা পানিগুলো ভিতরে যেতে পারতেছে না, প্রেসার তৈরি করতেছে, পাইপের লাইন খুলে যেতেছে কল থেকে, বারবার খুলে যেতেছে। কলের মুখ থেকে খুলে যায় না তুমি যদি সামনে প্রেসার দিয়ে ধরে রাখো, জি। খুলে যায়। কারণ সবগুলা সবগুলা পানি ভিতরে প্রবাহিত হইতে পারতেছে। যে পরিমাণ পানি বের হইতেছে সে পরিমাণ প্রবাহিত হইতেছে, বাকি পানিগুলা তোমার ভিতরে ঢুকতে পারতেছে না দেখে পাইপের মুখের মধ্যে প্রেসার তৈরি করতেছে, এবং প্রেসার তৈরি হওয়ার কারণে পাইপের মুখটা খুলে যেতেছে। সেখান থেকে আমরা বলতে পারতেছি তোমার বাধার জন্য যে পরিমাণ পানি বের হবে সে পরিমাণ পানি অ্যাকচুয়ালি ঢুকতেছে, মানে টোটাল পাইপের মধ্যে যে পানির প্রবাহ সেম। বুঝছি? সেম কিভাবে হইলো, মানে যখন ইনিশিয়ালি শুরু করলাম মানে বাধা রাখ পর্যন্ত, তখন তো একটা বেশি পরিমাণে পানির প্রবাহ ছিল, এরপরই না পানির প্রবাহটা কমে যাচ্ছে না? মানে সেম কিভাবে হচ্ছে সেক্ষেত্রে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা কথা বলতেছো। তাহলে তুমি তো হুট করে যখন
থামাই দিবা, হুট করে যখন থামাই দিবা, ধরো আগে 1 এম্পিয়ার ছিল, তুমি বাধা তৈরি করলা, সাথে সাথে 0.5 এম্পিয়ার শুরু হয়ে যাবে, সাথে সাথে পুরো জায়গাটা জুড়ে 0.5 এম্পিয়ার। মানে আগের মুহূর্তে 1 এম্পিয়ার প্রবাহ হইতেছে, বেশি প্রবাহ হইতেছে। তুমি যখন এখানে প্রেসার তৈরি করবা, সাথে সাথে প্রবাহ কমে যাবে না? হ্যাঁ, কমে যাবে। হয়তো একটু টাইম লাগতে পারে, ধরো 0.1 মিলি সেকেন্ড, 0.1 সেকেন্ড ধরো টাইম লাগলো। আর 0.1 সেকেন্ডে তোমার এই যে তোমার বাধার পরবর্তী অংশটার যে স্পিডটা ছিল, এই স্পিডটা কিন্তু রয়ে যাবে। এই জন্য খুবই অল্প টাইমের জন্য তুমি একটা আগের প্রবাহ পাবো, মানে প্রবাহ কমতে একটু টাইম লাগবে না? জি। কমার পরে পুরো পাইপ জুড়ে একই প্রবাহ হবে না? হ্যাঁ। মানে আগে অনেক বেশি প্রবাহ পুরো পাইপ জুড়ে ছিল, এখন পুরো পাইপ জুড়ে কম প্রবাহ আছে। মানে পুরো পাইপ জুড়ে কিন্তু প্রবাহটা হইতেছে কম এবং বেশি। মানে এটাই তো, মানে দুই ধরনের প্রবাহ আছে না তাহলে, মানে ওই বাধার আগে একটা প্রবাহ, বাধার পরে একটা আরেকটা প্রবাহ। হ্যাঁ অবশ্যই, বাধার আগে একটা প্রবাহ, বাধার প্রবাহ একটা প্রবাহ, এবং ওই প্রবাহটা পুরো পাইপ জুড়ে হবে। দুটো কিন্তু ভিন্ন টাইমে এট এ টাইম না। মানে যদি কন্টিনিউয়াস একটা ফ্লো দিতে পারি তাহলে এট এ টাইমই হবে না? না, তুমি কি এট এ টাইম বলতে পারবা যে আহ, মানে বেশি প্রবাহ হইতেছে আবার কম প্রবাহ হইতেছে এক টাইম বলতে পারবা? হয় বেশি প্রবাহ হবে, না হয় কম প্রবাহ হবে, যে কোনো একটা। মানে যদি পুরো পাইপের মধ্যে দিয়ে। হ্যাঁ বলো। মানে যদি কন্টিনিউয়াস একটা প্রবাহ দিতে পারি তাহলে তো দুইটা একই টাইমে হওয়া সম্ভব না। মানে তুমি বলতে চাইছো যে কম প্রবাহ এবং বেশি প্রবাহ দুইটি একই টাইমে হবে? জি ভাই, যদি কন্টিনিউয়াসলি এরকম প্রবাহ করতে পারি, চালু রাখতে পারি। আহ, মানে তোমাকে আমি একটা জিনিস বলি, যে ধরো একটা পাইপ, পাইপের মধ্যে তুমি প্রবাহ দিতেছো, তুমি রোদ দাও নেই, নর্মাল প্রবাহিত হইতেছে, মানে পানি বেশি প্রবাহিত হইতেছে, জি। তার মানে কন্টিনিউসলি বেশি প্রবাহ হইতেছে না? হ্যাঁ। তুমি কি এখন বলতে পারবে এখানে কম প্রবাহ হইতেছে এট এ টাইম? না। বলতে পারবো না। তাহলে তুমি পাইপের মধ্যে চাপ দিয়ে দিলা, চাপ দেওয়ার ফলে কি হবে? প্রবাহ কমে যাবে না? তুমি কন্টিনিউসলি ফ্লো করতেছো কিন্তু প্রবাহ কিন্তু কম। এখন কি তুমি বলতে পারবে বেশি প্রবাহ হইতেছে? পারবা না। এখন পুরো পাইপের মধ্যে দিয়ে কম প্রবাহ হইতেছে, কন্টিনিউসলি কম প্রবাহ হইতেছে। তার মানে বেশি প্রবাহ এবং কম প্রবাহ দুটি কি একই সময় হইতে পারবে? হয় কম প্রবাহ হবে পুরো পাইপ জুড়ে, না হয় বেশি প্রবাহ হবে। আচ্ছা ভাই, পুরা বুঝি পাইপের নাই। কনসেপ্টটা কিভাবে তাহলে কাজে লাগাচ্ছি? মানে পাইপের একটা অংশতে তো ভাই প্রবাহ বেশি, আরেকটা অংশতে প্রবাহ কম, তাহলে সেটাকে পুরা পাইপ কিভাবে বলতেছেন? আহ, মানে বাধার আগে পরে তো ভাই দুই ধরনের প্রবাহ না, তাহলে সেটা কি ওভারঅল পুরা পাইপের না প্রবাহ না না বোঝায় না না নাকি? না 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 না, বাধার আগে পরে দুই ধরনের প্রবাহ না তো। সেটাই তো আমি বুঝিয়ে দিচ্ছি, একই পরিমাণ পানি যেহেতু তোমার ঢুকতেছে, আহ, এভাবে তোমাকে এক্সাম্পল দিই। এটা ধরো আমাদের কন্ডাক্টর, ঠিক আছে? আচ্ছা। আমি এখানে বাধা তৈরি করলাম এই জায়গাটায়, তার মানে এখানে এই দুই জায়গা দিয়ে আমার ইলেকট্রন প্রবাহ হইতে পারবে না, এই একটা প্রবাহ হবে, ঠিক আছে? জি। আমি বিভব পার্থক্য অ্যাপ্লাই করলাম এখানে। তাহলে চিন্তা করো তো, এটা পজিটিভ হবে, 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 এটা পজিটিভ হবে। তার মানে কি ইলেকট্রন গুলো একটা যাবে, ইলেকট্রন একটা যাবে, ইলেকট্রন আরেকটা যাবে, ইলেকট্রন আরেকটা যাবে। তার মানে এখান থেকে ইলেকট্রন গুলো প্রবাহ হবে না, এখানে এখানে এখানে। জি। এখন এই জায়গাটা যে চিন্তা করি, এখানে মাত্র একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন মাত্র প্রবাহ হবে। তাহলে এই যে তিনটা জায়গা থেকে আমি প্রবাহ প্রথমেই চিন্তা করে রাখছি, এই তিনটা প্রবাহ কি অ্যাকচুয়ালি হবে? হবে না। আমরা প্রথমে চিন্তা করছিলাম তিনটা জায়গা থেকে প্রবাহিত হবে, অ্যাকচুয়ালি তিনটা প্রবাহ তৈরি হবে না। জিনিসটা কিরকম হবে দেখি আমি। এখান থেকে একটা ইলেকট্রন যাবে, এখান থেকে একটা ইলেকট্রন আসবে, এখান থেকে একটা ইলেকট্রন আসবে। এই দুই জায়গা থেকে ইলেকট্রন আসতে পারবে না বলে এই দুইটা অ্যাক্টিভ হবে না, এই দুইটা থেকে ইলেকট্রন আসতে পারবে না। ব্যাপারটা বোঝা গেছে? কেন আসতে পারবে না ভাইয়া? ওই উপরের আর নিচের দুইটা তো ওই মানে পাশে যে দুইটা রেজিস্ট্যান্স আছে ওইটার উপর নির্ভরশীল না, তাহলে ওরা নিজেদের মতো ফ্লো করবে না? যদি এখান থেকে ইলেকট্রন না আসে, ইলেকট্রনটা যদি ফ্লো না করে, তাহলে ইনিশিয়ালি চিন্তা করো আমি অনেক বেশি বিভব দিলাম, হঠাৎ করে প্রথমে বেশি বেশি প্রবাহ থাকে, পরে নর্মালি কমে যায়।
তাহলে বেশি প্রভাবটার কারণ কি? এই ইলেকট্রনগুলো প্রভাব করবে, ইলেকট্রনগুলো প্রভাব করবে, করে এগুলো পজিটিভ হয়ে বসে থাকবে না? এগুলোর মধ্যে কি আর প্রভাব তৈরি হবে? এই যেখান থেকে ইলেকট্রন আসতে পারবে না তো, এই দুই তো আমার রোধ, জাস্ট একটা ইলেকট্রন আসতে পারবে। তার মানে এগুলা পজিটিভ হয়ে বসে থাকবে, এখানে কোনো ইলেকট্রনের প্রভাব হবে না, এই জায়গাটা ইলেকট্রনের কোনো প্রভাব হবে না, ইলেকট্রনের প্রভাব শুধুমাত্র এই মাঝখান দিয়ে চলবে, মাঝখান দিয়ে চলবে। তাহলে টোটাল হিসেবে আমার যদি এই দুটা বাধা না থাকতো, তাহলে প্রতিনিয়ত তিনটে তিনটে করে ইলেকট্রন প্রবাহ হইতো। আর এখন এই দুটা বাধা থাকার কারণে এই দুটো দিয়ে ইলেকট্রন প্রবাহ হইতে পারতেছে না, শুধুমাত্র একটা দিয়ে প্রবাহিত হবে। তাহলে এই একটা দিয়ে প্রবাহ যখন হইলো, তাহলে পরবর্তী কেসগুলো আমরা চিন্তা করি। তাহলে এইটা কি আর প্রভাব করতে পারবে? এটা প্রভাবিত করতে পারবে? না। করতে পারবে? এগুলা পারবে না। প্রভাব করবে কে? শুধু এটা না? হ্যাঁ। তাহলে পুরো তার জুড়ে একটা প্রভাব তৈরি হয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু কেন? ইনিশিয়াল এই একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, কিন্তু ইনিশিয়ালি তিনটেই মুভ করবে না, মানে ওই বাধা হওয়ার আগ পর্যন্ত যে দুইটা এই যে বললাম ইলেকট্রন। তো, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায় তিনটেই প্রথম খুবই অল্প টাইমে 10 মিলি সেকেন্ডের জন্য হয়তো প্রভাব করবে। একবার ইলেকট্রন একটা প্রভাব হয়ে যাওয়ার পরে কি আর প্রভাব হবে? না। পরবর্তী 1 ঘন্টা ধরে কি এখানে কোনো প্রভাব পাওয়া যাবে? 1 ঘন্টা ধরে? না। তাহলে ওই ক্ষুদ্র সময়টা আমরা কনসিডার না করি, ওই খুবই ক্ষুদ্র টাইমটা আমরা কনসিডার না করি। আচ্ছা। আমরা তো ইলেকট্রন প্রবাহ বলতে কন্টিনিউয়াস প্রবাহটা বলতেছি, এখান থেকে কন্টিনিউয়াস প্রবাহ পাওয়া যাবে উপর আর নিচেরটা দিয়ে? না। কন্টিনিউয়াস প্রবাহ শুধু মাঝখানে দিয়ে পাওয়া যাবে। তাহলে প্রবাহটা পুরো জায়গা জুড়ে একই প্রবাহ যেতেছে না? জি। অল্প এই বাধার জন্য। হ্যাঁ, একটা প্রভাব। এখন যদি আমি এই জায়গার মধ্যে আরেকটা বাধা তৈরি করে দিলাম, আরেকটা বাধা তৈরি করে দিলাম, তাহলে এই জিনিসটা চিন্তা করে দেখো, এই ইলেকট্রনটা এখানে মুভ করতে যেরকম 100টার মধ্যে এখানে ধরো 100টাই মুভ করতো, কারণ পাশাপাশি ছিল এরা, ক্লিয়ার? জি। পাশাপাশি ছিল। তাহলে এখন এই জায়গা থেকে এই জায়গায় মুভ করতে পারবে না, তাহলে তারা কি করবে? তাহলে এই জায়গা থেকে এই জায়গায় একটা মুভ করবে, বা এই জায়গা থেকে এই জায়গায় একটা মুভ করবে, যে কোনো এক জায়গায় মুভ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে। এখানে এখানে 100টা থাকলো, কিন্তু এখানে মুভ করতে পারতো ডিরেক্টলি 100টা, কিন্তু এখন পথটা বাঁকা হওয়ার কারণে তারা হয়তো 100টা মুভ করতে পারে না, হয়তো 80টা মুভ করতে পারে, বাকি 20টা হয়তো এখানে ধাক্কা খেয়ে যায়, তার গতি জড়তার কারণে হয়তো ধাক্কা খেয়ে যায় বাকি 20টা। তার মানে এটা একটা রেজিস্ট্যান্স, বুঝে গেছে? এটা একটা রেজিস্ট্যান্স। ওকে। তাহলে এই 80টা যখন এদিকে আবার সোজা যাবে, এখানে আবার তাদের পথ চেঞ্জ করতে হবে না? হ্যাঁ। তাহলে 80 থেকে এখানে আবার 60টা হয়ে যাবে না? হ্যাঁ। এই 60টা পরে কন্টিনিউয়াসলি ফুল হবে। তাহলে দেখো, আগে প্রথমে আমি এটা দেই নাই, এটা না দেওয়ার ফলে ওই 100টা কিন্তু 100টাই প্রবাহিত হইতেছে, কিন্তু আমার টোটাল ছিল কত? 300টা, 100টা, 100টা এবং 100টা, মানে 300টা প্রবাহ হওয়ার কথা, আমি এটা দেওয়ার ফলে আমার 100টা প্রবাহ হইতেছে। এই বাধাটা দেওয়ার ফলে 100টা প্রবাহ হইতেছে 300টার জায়গায়, কারণ এই দুটো দিয়ে আমার 100 প্রবাহ হইতে পারতেছে, ক্লিয়ার? আচ্ছা। তাহলে প্রবাহ ছিল আগে কত? 300, আর রোধ দেওয়ার কারণে প্রবাহ হয়েছে কত? 100। এবং ওই 100 প্রবাহ কি পুরো তার জুড়ে না? জি। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে 100 যাইতেছে, আমি হুট করে এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার ফলে কি হবে? এই বাধার কারণে 100টার জায়গায় এখানে 80টা এবং এখানে 60টা, তার প্রথম মোমেন্টে হয়তো 80টা যাবে, পরের মোমেন্টে 60টা যাবে, এবং পরবর্তীতে যাবে, যেহেতু এখান থেকে 60টা যেতেছে, এখানে যেহেতু 60টা ইলেকট্রন যেতেছে, তাহলে এখানেও 60টা ইলেকট্রন যাওয়া শুরু করে দিবে না পরবর্তী মোমেন্ট থেকে? প্রথম 10 মিলি সেকেন্ডে 80টা যাবে, 10 মিলি সেকেন্ডের পরে এটাও 60টা হয়ে যাবে, এটাও 60টা হয়ে যাবে, সবগুলোতে একই প্রবাহ তৈরি হয়ে যাবে। বুঝলাম না, মানে কিছুক্ষণ পরে কিভাবে ইকুয়াল হয়ে যাবে, মানে একই থাকার কথা না? এই যে আমি এই প্রথম প্রথম উদাহরণটা চিন্তা করি, প্রথম উদাহরণটা কি? প্রথম 10 মিলি সেকেন্ডে কিন্তু 300টাই যাবে, 10 মিলি সেকেন্ডে কিন্তু 300টা যাবে, হ্যাঁ। বুঝতেছি? হ্যাঁ। 10 মিলি সেকেন্ডের পরে এই দুই জায়গা থেকে ইলেকট্রন আসতে পারবে আর? না। পারবে না, তাহলে এই দুটো বাদ হয়ে যাবে না? হ্যাঁ, বাদ হয়ে যাবে। জাস্ট 100টা যাবে। একইভাবে তুমি চিন্তা করো, প্রথম 10 মিলি সেকেন্ডে সে বাধা পেয়ে 80টা হয়ে যাবে, 60টা হয়ে যাবে, ঠিক আছে? জি। তো 10 মিলি সেকেন্ড পরে অ্যাকচুয়ালি সব 60টাই ফ্লো করবে না, কারণ আর বাকি 20টা তো বাধা পেয়ে যাবে, আর তো ফ্লো করতে পারবে না। হয়তো আগে 100টা ছিল দেখে সেটা জড়তার কারণে প্রথম 10 মিলি সেকেন্ডে 80টা থাকবে, 60টা হয়ে যাবে, আস্তে আস্তে কমে সব পুরো জায়গাটাই 60টা হয়ে যাবে, পুরো জায়গাটাতে একই প্রবাহ তৈরি করবে।
হ্যাঁ মানে ওই এখনো ওই সেম প্রবলেমটাতেই, মানে ওই রেজিস্ট্যান্সের আগ পর্যন্ত তো ভাই মানে পরিমাণটা ডিফারেন্ট হবে না, তাহলে আমরা কিভাবে বলতেছি যে সম্পূর্ণ জায়গায় 60 প্রবাহিত হবে? লাইক বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের ফ্লো পাচ্ছি না। আচ্ছা চিন্তা করে দেখো তো, প্রথম কেসটা আবার চিন্তা করি, প্রথম কেসটা চিন্তা করি। 300টা 300টা প্রবাহ হইতেছে, আমি এখানে রেসিস্টেন্স দিয়ে দিলাম, তাহলে এই 200টা প্রবাহ হইতে পারতেছে না, কারণ এই পিছনের লাইনের থেকে ইলেকট্রন আসতে পারতেছে না, তাহলে সামনে কি প্রবাহ তৈরি হবে আর? না। এখানে তো জাস্ট 100টা যাবে। হ্যাঁ জাস্ট ক্লিয়ার? 100টাই, হ্যাঁ। 100টা যাবে। একইভাবে তুমি যদি এই প্রবাহ তৈরি, এখানে একটা বাধা তৈরি করে দাও, তাহলে এখানে 100টা আসার কথা, এখানে 100টা আসার কথা, বাধা তৈরি করার জন্য এখানে 80টা হয়ে যাবে, 80টা হয়ে যাবে, চিন্তা করো 80টা হয়ে যাবে। আচ্ছা ভাই এখানে একটু মানে এক জায়গায় আমরা চিন্তা করতেছি রেজিস্ট্যান্সের কারণে মুভি করতে পারবে না, আরেক জায়গায় আমরা কিছু মানে গতিপথ চেঞ্জ করতেছি, দুইটাই কি একই টাইমে অ্যালাউড, মানে সেম টাইমে কি দুইটাই? আহ এখানে ধরো এখানে ম্যাটেরিয়ালস এর তিন চারটা ধরো ধর্ম থাকে, তুমি যদি ডিটেলস জানতে চাও তাহলে ডিটেলস পড়াতে গেলে অ্যাকচুয়ালি তোমাকে একটা কোর্স নিতে হবে, ঠিক আছে? এটা নিয়ে সেমিকন্ডাক্টর ফিজিক্স যেটাকে বলা হয়। তো সেমিকন্ডাক্টর ফিজিক্স এর মধ্যে তোমাকে ইলেকট্রনের গতিপথগুলো কিভাবে মেনটেন করা হয় সেটা বলা হয়। সেখানে দুইটা কন্ডিশন পাওয়া যায়, একটা কি আমরা চিন্তা করি যে এখানে বাধা পেয়ে যায়, এটার মধ্যে দিয়ে যাইতে পারবে না, কারণ তুমি একটা অণু আছে, একটা অণু ইউজ করে মাত্র যেতে পারবা। তাহলে এই একটা অনুযায়ী যদি আমি চিন্তা করি পুরোপুরি ভাবে যেতেছে, আইডিয়াল কেসে চিন্তা করি কোনো বাধা নাই, পুরোপুরি ভাবে যেতেছে, তাহলে 100টা না, 100টা যেতেছে। হ্যাঁ কিন্তু যখন গতিপথ চেঞ্জ করবে, গতিপথ চেঞ্জ করবে, গতিপথ চেঞ্জ করে তো ওই একটা অনুই পাবে, তাহলে ওই 100-র একটা প্রবাবিলিটি অনুসারে পাবো না, 100-80% বা 190% বা 170% সে যেতে পারবে, কারণ বাধার কারণে বাকিটুকু যেতে পারবে না। কিন্তু ইউজ করবে কিন্তু ওই একটাকেই, তার মানে ওই 100 সাপেক্ষে আমার চিন্তা করতে হবে, কারণ বাকি দুটোকে তো ইউজ করতে পারবে না, 100-র বেশি তো আর হওয়া সম্ভব না। না পসিবল না, আচ্ছা। সেটাই আমি বলতেছি, সেই জন্য আমরা 100 সাপেক্ষে চিন্তা করতেছি, কারণ বাকি 100 তো বাদ, কারণ একটা অনুই মাত্র শুধুমাত্র প্রবাহ করবে, একটাই মাত্র প্রবাহ করবে এখানে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তাহলে প্রথম কেসের জন্য যে একটা নরমাল প্রবাহ তৈরি হয়েছে সেটা তো বুঝছো। জি ভাইয়া। তাহলে সেম জিনিসটার জন্যই পরে চিন্তা করো যে অন্য কোনো জায়গায় যদি আমি বাধা তৈরি করি, তাহলে সেই বাধার জন্য তার পিছনের সবগুলো প্রবাহ অফ হয়ে যায়, এবং পরবর্তী কারণে তার সামনের প্রবাহগুলো অফ হয়ে যায়। খুবই 10 সেকেন্ডের জন্য প্রবাহ থাকলেও এই সামনের প্রবাহগুলো অফ হয়ে যায় পিছনের বাধার জন্য, এবং শেষ পর্যন্ত আমি একটা প্রবাহ পাই। এতটুকু তো বুঝছি। হ্যাঁ হ্যাঁ এতটুকু বুঝছি। হ্যাঁ, তাহলে এইটা দিয়ে চিন্তা করো, এটা দিয়ে তুমি মানে অ্যানালজি চিন্তা করো। প্র্যাকটিক্যালি যদি আমি তোমাকে দেখাইতে যে কি ক্যালকুলেশন করে, সেগুলো অ্যাকচুয়ালি এখন পসিবল না, কারণ এটা তোমার একটা আলাদা কোর্স, পুরো বিশাল বড় একটা কোর্স এটার উপর। এতটুকু তো বুঝছি, এতটুকু বুঝলে মানে এখন মেনে নিতে পারবো না যে অ্যাকচুয়ালি প্রবাহ একটাই হয়। আগের জিনিসগুলো বাদ দাও, এটা বাদ দাও, জাস্ট শেষেরটা কথা চিন্তা করো, এটা তো বুঝছি। জি ভাইয়া এটা বুঝছি। তাইলে ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তার মানে পুরোটার মধ্যে একটা প্রবাহ হবে, এতটুকু আমরা বুঝছি। হ্যাঁ বুঝছি এটা। তার মানে ভাইয়া বাস্তব বর্তনীতেও কি মানে শুরুতে একটা ভিন্ন প্রবাহ মানে ভিন্ন থাকে, এরপরে ওই নির্দিষ্ট ওই মিলি সেকেন্ডের বা যে ক্ষুদ্র সময়টা আছে এরপর থেকে একটা নির্দিষ্ট প্রবাহ তৈরি হয়? হ্যাঁ, বাস্তবের ক্ষেত্রে এরকমই হয়। আচ্ছা আচ্ছা। বাট মানে এত ক্ষুদ্র পরিমাণ বা এত ক্ষুদ্র সময়ে যে আমরা ওইটাকে আসলে কাউন্ট করি না। এত ক্ষুদ্র সময় যেটা আমরা এটা বুঝতে পারি না বা কাউন্ট করতে পারি না, ঠিক আছে? আচ্ছা ভাই। তাহলে এতটুকু বুঝলাম যে পুরো লাইনের মধ্যে দিয়ে একটা প্রবাহ হইতেছে, ঠিক আছে? জি ভাই। একটা পাইপ, এই পাইপের মধ্যে এই দুটো পাইপ কানেক্ট করলাম, তার মানে এই পাইপকে আমি 3 ভাগে ভাগ করলাম, ঠিক আছে? এখানে এসে 3 ভাগে ভাগ করলাম, এটা গিয়ে আবার এই জায়গায় মিলছে, ঠিক আছে? জি। আর আমাকে বলতে এদিকে যে এই প্রবাহটা আসছে, এই প্রবাহটাই 3 ভাগে ভাগ হয়ে যাবে না? হ্যাঁ
অবশ্যই এটা থেকে বেশি হবে না, প্রবাহ প্রত্যেকটাতে কম হবে। ধরো এটা যদি 100 থাকে, এটা হয়তো 30, এটা হয়তো 40, এটা হয়তো 30, ডিপেন্ড করে পাইপের সাইজ কতটুকু, কোনটার রেডিয়াস বড়, কোনটার প্রস্থচ্ছেদ বড়। যেটা প্রস্থচ্ছেদ বড় এটার মধ্যে দিয়ে বেশি পরিমাণ পানি যাবে, ঠিক না? জি ধরে নেবে এটা রেডিয়াস বড় আর পাইপগুলোর কম, তাহলে এগুলো গিয়ে আবার শেষ পর্যন্ত আবার এখানে আবার 100 তৈরি করবে না, জি একই আসলে প্রবাহ তৈরি করবে না? হ্যাঁ 100 তৈরি করবে। যদি আমরা বাধা বাধা চিন্তা না করি, এই বাঁকা হওয়ার কারণে বাধাটা যদি চিন্তা না করি, ঠিক আছে? ওকে হ্যাঁ। কারেন্টের ক্ষেত্রে সেম জিনিসটা হয়। কারেন্টের ক্ষেত্রে আমরা যখন এরকম নেই, এরকম নেই, তাহলে এই প্রবাহিত কারেন্টটা এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় 3 ভাগে ভাগ হয়ে যায় পানির প্রবাহের মধ্যে। বুঝে গেছে? জি আচ্ছা, তো এখন আমরা ব্রাঞ্চের আইডিয়াতে আসি। ব্রাঞ্চের আইডিয়াতে আসি আমি এটাকে বলবো একটা ব্রাঞ্চ, কারণ এই পুরোটুকুতে একটা প্রবাহ তৈরি হইতেছে। ক্লিয়ার? ক্লিয়ার। আমি এখন এই পুরোটুকুকে বলবো একটা ব্রাঞ্চ। কারণ দেখো প্রবাহটা এদিকে যেতেছে, এই প্রবাহ গিয়ে ভাগ হয়ে আবার আগের প্রবাহ হইতেছে না, ভাগ হয়ে আবার আগের প্রবাহ হইতেছে না, তার মানে এই পুরো জিনিসটা জুড়ে, এই পুরো জিনিসটা জুড়ে একটা প্রবাহই হইতেছে। জি একই প্রবাহ। কিন্তু এই জায়গাটা চিন্তা করো, এই জায়গায় আসার পরে সে 2 ভাগে ভাগ, 3 ভাগে ভাগ হয়ে যেতেছে না, ভিন্ন ভিন্ন প্রবাহ হয়ে গেছে না? হ্যাঁ তাহলে এটাকে বলবো আরেকটা ব্রাঞ্চ, এটাকে বলবো আরেকটা ব্রাঞ্চ, এটাকে বলবো আরেকটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ তিনটা বড় একটা ব্রাঞ্চের আন্ডারে তিনটা ব্রাঞ্চ, মানে গাছের মধ্যে শাখা প্রশাখা যেরকম থাকে, এটা হলো কি ব্রাঞ্চের মধ্যে আরেকটা ব্রাঞ্চ। ওকে হ্যাঁ এই একটা ব্রাঞ্চের মধ্যে তিনটা ব্রাঞ্চ। এখন এই তিনটা ব্রাঞ্চ মিলে আবার আগের ব্রাঞ্চে ফেরত গেছে, গিয়ে আবার নতুন আবার দুটা ব্রাঞ্চ তৈরি করছে। হ্যাঁ বুঝা গেছে? কারণ কি এগুলোর মধ্যে প্রবাহ একই, এই জন্য আমরা বলবো ব্রাঞ্চ। আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, এখানে আমাকে বলতো আমি যদি এ বি সি ডি ই এফ জি এইচ বলি, তাহলে এখানে ব্রাঞ্চ কোনটা, কয়টা ব্রাঞ্চ আছে বা কোনটা ব্রাঞ্চ বলো? মেইনলি তো দুইটা ব্রাঞ্চ। দেখা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ জি ভাই দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। বলতো কোনটা ব্রাঞ্চ? মেইন ব্রাঞ্চ তো হচ্ছে এ, তারপর এ থেকে বি পয়েন্টে গিয়ে আরো দুইটা ব্রাঞ্চ হচ্ছে, তারপরে তো ওই সি এর পর থেকে আবার আরো কয়টা ব্রাঞ্চ হচ্ছে, মানে দিন শেষে তো সবগুলো একবারেই মিলিত হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হলো কি আমাদের মূল প্রবাহ, ঠিক আছে? এটা হলো আমার মূল মূল প্রবাহ, ঠিক প্রবাহ। আছে? এটা 2 ভাগে ভাগ হইতেছে, এ ভাগে এবং এ ভাগে, ঠিক আছে? জি তাহলে এইটা একটা ব্রাঞ্চ, এইটা আরেকটা ব্রাঞ্চ। ক্লিয়ার? জি এই দ্বিতীয় ব্রাঞ্চের আন্ডারে আবার এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, ঠিক আছে? জি এই দ্বিতীয় ব্রাঞ্চের আন্ডারে এটা আরেকটা ব্রাঞ্চ, এটা আরেকটা ব্রাঞ্চ। বুঝা গেছে? জি তাহলে ক্লিয়ার ব্যাপারটা? ব্রাঞ্চ আমরা কিভাবে আইডেন্টিফাই করব? জি বুঝতে পারছি। তাহলে নোড আমরা বুঝলাম, ব্রাঞ্চ আমরা বুঝলাম। তাহলে এখন আমরা সিরিজ এবং প্যারালালের কথা বলি। সিরিজ বলতে বোঝায় দুইটা কম্পোনেন্ট, দুইটা, এটা খেয়াল রাখবা, দুইটা, শুধুমাত্র দুইটা কম্পোনেন্টের মধ্যে যদি একটা কমন নোড থাকে, একটা নোড কমন থাকে। যে কোনো একটা কম্পোনেন্টের মধ্যে কয়টা নোড থাকে নরমালি? দুইটা নোড থাকে। এটার আগে একটা নোড থাকে, এটার পরে একটা নোড থাকে, ঠিক না? কারণ এটার মধ্যে একটা ভোল্টেজ পার্থক্য তৈরি হয়, তাহলে আগের একটা নোড পরের একটা নোড, যেহেতু ভোল্টেজ পার্থক্য। তাহলে এটা ধরো আগে একটা নোড পরে একটা নোড, আর এটারও ধরো আগে একটা নোড পরে একটা নোড। আমার কথা হলো কি
দুইটা কম্পোনেন্টের মধ্যে যদি একটা কমন নোড থাকে, তখন সেটাকে আমি বলবো সিরিজে আছে। ওকে, সেটাকে আমি বলবো সিরিজে সিরিজ। আছে। আর দুইটা কম্পোনেন্টের মধ্যে যদি আমার দুইটাই কমন নোড থাকে, দুইটা কম্পোনেন্টের মধ্যে দুইটাই যদি আমার নোড কমন থাকে, তখন আমি সেটাকে বলবো প্যারালাল। ওকে, আচ্ছা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি বলি এরকম জিনিসটার ক্ষেত্রে, এখন R1 R2 R3 যদি বলি, আমি যদি বলি R2 আর R3 কিসে আছে বলতো? R2 আর R3 এটা প্যারালালে আছে। না, এটা প্যারালাল নাই। আমি R2 আর R3 প্যারালাল আছে কিনা বলতে পারবো না, কারণ দেখো R2 নোড এটা, R2 এর নোড সেকেন্ড নোড এটা, R3 এর সেকেন্ড নোড এটা, প্রথম নোড এটা। এ নোড কি সেম? না। সেম না। তাহলে আমি বলতে পারবো না যে R2 এবং R3 প্যারালাল আছে। আমি বলতে পারবো যে এই পুরা লাইনটা এইটার সাথে প্যারালাল আছে। তাহলে আমি ডিরেক্টলি R2 R3 প্যারালাল বলতে পারবো না। তাহলে আমাকে আগে কি করতে হবে? R1 এবং R2 এই দুইটা থেকে ক্যালকুলেট করে আর বের করে নিতে হবে, ওই আরটা R3 এর সাথে প্যারালাল। ওই আরটা কি? এই পুরা ব্রাঞ্চ জুড়ে আর, বুঝে গেছে? এই পুরো ব্রাঞ্চটা প্যারালালে আছে, R2 প্যারালাল না। জি, বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা আমরা ছিল ভুল করি। আমরা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি এর সাথে এটা কি হবে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম কাজ করে না। পুরো ব্রাঞ্চটা জুড়ে এইটার সাথে প্যারালাল হয়। ঠিক আছে? জি, বুঝতে পারছি। এখন প্যারালাল জিনিসটা একটু দেখলাম। এখন সিরিজের ক্ষেত্রে আমরা আরেকটা প্রবলেম দেখি। এখন আমি যদি বলি R1 R2 R3 R4 R5, ঠিক আছে? জি। আমি যদি বলি R1 এবং R4 এর সাথে কি সম্পর্ক আছে? আচ্ছা, ওয়েট, R1 আর R5। R4 আচ্ছা, R4 বা R5 যাই বলবো একই জিনিস। আচ্ছা, একই কথা তো। তুমি বলতে পারো ভাই R1 এর আগে একটা নোড আছে, পরে একটা নোড আছে, R4 এর আগে একটা নোড আছে এবং পরে একটা নোড আছে, এদের দুইজনের মধ্যে একটা নোড কমন, তাহলে এটা অবশ্যই সিরিজে আছে। জি, সিরিজে। কিন্তু ভুল। কেন ভুল? কারণ প্রথমে আমি বলছি দুইটা দুইটা তোমার এখানে কি কমন নোটটা কি দুইটার মধ্যে আছে? না, না। তিনটার এখানে মধ্যে। দেখো এইটার মধ্যে আছে, এইটার মধ্যে আছে, টোটাল চারটার মধ্যে কমন নোট আছে, তাহলে তুমি এখানে সিরিজ বলতে পারবা না। আচ্ছা। কিন্তু তুমি এই জায়গার মধ্যে খেয়াল করো, R2 এবং R3 এর মধ্যে চিন্তা করো, এটার আগের নোট এটা, পরের নোট এটা, R3 এর আগের নোট এটা, পরের নোট এটা, এবং এই জায়গাটায় অন্য কেউ অন্য নাই, শুধুমাত্র ওরা দুইজন। তাহলে এটা বলতে পারবা সিরিজ। ওকে, বুঝতে পারছি। তাহলে আমি যদি R1 এর সাপেক্ষে সিরিজ বলতে যাই, এই পুরো সার্কিটটা সিরিজ, ইন্ডিভিজুয়ালি R4 সিরিজ না, পুরোটা সিরিজ। ওকে। ক্লিয়ার? কারণ এই পুরোটার প্রথম নোড এটা, এই পুরোটার শেষ নোড এটা। তাহলে এই পুরোটা যদি আমি একটা কম্পোনেন্ট চিন্তা করি, এই পুরোটার সাপেক্ষে আমি একটা আর পাবো। এই আরটা এই R1 এর সাপেক্ষে তখন আমি বলবো সিরিজে আছে। আমি বলতে পারবো না R1 R4 এর সাপেক্ষে সিরিজে আছে। ব্যাপারটা বুঝে গেছে? পুরোটাই হলো সিরিজে আছে। জি ভাই, বুঝতে পারছি। তাহলে প্যারালাল সিরিজের মধ্যে আমরা যে জিনিসটা, যে গ্রুপলেটটা করতাম, যে R2 R3 বললে আমরা বলতাম প্যারালাল, অ্যাকচুয়ালি প্যারালাল না। আমরা যদি R1 R4 বলতাম তাহলে সিরিজ বলে দিতাম, অ্যাকচুয়ালি সিরিজ না। তাহলে কেন সিরিজ না, কেন প্যারালাল না, বুঝছি এই নোড এবং ব্রাঞ্চের কনসেপ্টটা থেকে বলতে পারবো আমরা। ভাই, আমার এখনো একটা প্রবলেম আছে। ভাই, ওই হ্যাঁ বলো। প্যারালালে ব্রাঞ্চ হওয়ার আগ পর্যন্ত, মানে যে পয়েন্টে সবগুলা ব্রাঞ্চ হয়, আমরা তো ধরে নিই যে অলওয়েজ ওই জায়গাটা বিভব সমান প্রত্যেকটার জন্য। ভাই, ওই হ্যাঁ হ্যাঁ, বিষয়টা সমান বুঝি সমান না। সমান। মানে কিভাবে বিভব সমান হয়? আচ্ছা, তুমি যদি চিন্তা করতে পারো যে কোনো কিছু খরচ না হয়, কোনো কিছু যদি খরচ না হয়, তাহলে বিভব কি চেঞ্জ হবে? না। তাহলে এখন একদমই সিম্পল, এই জায়গাটা পর্যন্ত আসলো, এই জায়গায় কোনো বিভব খরচ হয়েছে? না। এই জায়গায় কোনো বিভব খরচ হয়েছে? এই জায়গায় কোনো বিভব খরচ হয়েছে? না, মানে আইডিয়াল কেসটা যদি ধরে নিই তখন তো নাই। আইডিয়াল কেস, অবশ্যই আইডিয়াল কেস। কারণ নর্মাল তার হলে, লম্বা তার হলে তো অবশ্যই বিভব খরচ হবে, সেটা অন্য ব্যাপার। তো তাহলে আমি যদি এটার আগে একটা নোট চিন্তা করি, এটার আগে নোট চিন্তা করি, এটার আগে নোট চিন্তা করি, তাহলে এই তিনটা নোটই কি এটা না? জি, একই নোট না? সেম।
তাহলে এই পুরোটুকুকে আমি একটা বিভব বলতে পারবো না। হ্যাঁ, একটা বলতে পারবো। এবার ক্লিয়ার? ক্লিয়ার। কিন্তু ভাই রেজিস্ট্যান্সটা পার হওয়ার পরে আবার মানে তখন যে মানে লাস্ট অবশ্যই পয়েন্টেও তখন, যে বিভব এক বলা ওইটা হ্যাঁ কিভাবে? ওইটা কি হবে তাহলে, এখানে যদি আমি বলি এরকম যদি জিনিসটা হয়, তাহলে এখানে একটা শক্তি খরচ হয়েছে না, জি। এখানে একটা হয়েছে। এটার সাথে কিন্তু এটা বিভব সমান না। এটা আর এটা বিভব কিন্তু সমান না, কারণ এটাকে আরো খরচ হয়ে এখানে আসবে। জি। ঠিক আছে, তো দেখা যাবে যে এখানে আমি একটা বিভব পাইলাম ধরো 10 ভোল্ট। ক্লিয়ার? জি। 10 ভোল্ট। এই জায়গায় চিন্তা করো, এই জায়গায় আমি বিভব ধরে নিলাম ধরো X ভোল্ট, X ভোল্ট। তাহলে এই বিভব 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 এটাও অ্যাকচুয়ালি X ভোল্ট না, এটাও অ্যাকচুয়ালি X ভোল্ট না, এটাও অ্যাকচুয়ালি X ভোল্ট না, কারণ এখানে কোনো খরচ হয়নি তো। এই জায়গা থেকে এই জায়গায় যেটা খরচ হয়েছে, না। তাহলে এই পুরোটা বিভবটা এটার জন্য সেম বিভব না, এটার জন্য সেম বিভব না, এটার জন্য সেম বিভব না। ভাই নিচের দুইটা বুঝতে পারছি, উপরেরটা কি এক্স ভোল্ট হবে? উপরেরটা কম হওয়ার কথা না আরো? এই যে এখানে কি খরচ হয়েছে কোনো? না, কিন্তু ভাই ওইটার আগে তো খরচ হয়েছে, তাহলে কি সবগুলোর পরিমাণ এক্স হবে? মানে নিচের দুইটা না হলে এক্স হলো, কিন্তু উপরেরটা এক্স থেকে আরো কিছু হ্যাঁ হ্যাঁ, কম হবে না? এই যে তোমাকে বলতেছি, এখানে আমি ধরে নিলাম 10 ওহম, এখানে 10 ওহম, এখানে ধরো 15 ওহম, এখানে ধরো 20 ওহম। এখন মজার ব্যাপারটা হলো কি, এখানে ভোল্টেজ সব জায়গায় সমান, কিন্তু কারেন্ট কিন্তু সমান প্রবাহিত হবে না। এখানে কম কারেন্ট প্রবাহিত হবে। কম কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে কম কারেন্ট আর যদি কল্পনা করি তাহলে অল্প একটু বিভব যাবে। ধরো এখানে আমি 5, এখানে 0 ভোল্টেজ ধরলাম, তাহলে এখানে হয়তো 5 ভোল্ট তৈরি হবে, এখান থেকে এখানে হয়তো 0 ভোল্ট তৈরি হবে, আর এখান থেকে এখানে ডিরেক্টলি 0 ভোল্ট তৈরি হবে। 10 ভোল্ট থেকে 0 ভোল্ট, এখান থেকে 10 ভোল্ট থেকে 0 ভোল্ট, তাহলে এখানে বেশি কারেন্ট প্রবাহিত হবে, এখানে বেশি কারেন্ট প্রবাহিত হবে, এখানে কম কারেন্ট প্রবাহিত হবে। হ্যাঁ, বুঝতে পারি নাই মানে বুঝিনি, আচ্ছা আবার বলছি। এই বিভব আর এই বিভব তো সমান, সেটা তো আমি চিন্তা করতেছি, জি। এতটুকু তো বুঝতেছি। আহ, আহ, 10 বিভব ধরলাম, এখানে 0 বিভব ধরলাম। 0 বিভব মানে কি, এই জায়গায় 0 বিভব, এই জায়গায় 0 বিভব, এই জায়গায় 0 বিভব। তাহলে আমি এটার জন্য চিন্তা করি, এখানে আমি ধরলাম 10 ওহম, 10 ওহম, 5 ওহম, 5 ওহম। ক্লিয়ার? জি, ক্লিয়ার। বা তুমি বলতে পারো ভাই আমি 15 ওহম নিলাম, এখানে ডিফারেন্ট নিলাম, সমস্যা নেই, ডিফারেন্ট। 10 ভোল্টেজ 0 ভোল্টেজ, ভোল্টেজ পার্থক্য কত? 10। রেজিস্ট্যান্স কত এটার মধ্যে দিয়ে? তাহলে আই কতটুকু প্রবাহিত হবে বলতো? 1। 1 অ্যাম্পিয়ার। এটার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে, এটার মধ্যে দিয়েও 1 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে। ক্লিয়ার? জি। এটার টোটাল রোধ কত বলতো? 20 ওহম। 20। 20, তাহলে 20 হলে আমার কারেন্ট কতটুকু প্রবাহিত হবে? 0.5। 0.5, তাহলে 0.5 অ্যাম্পিয়ার যাবে। 0.5 যদি 5 ওহমের মধ্যে দিয়ে যায়, বিভব কত হবে বলতো? ভি কত হবে? 0.5 ইন্টু 5 কত হইলো? 2.5 ভোল্ট। 2.5। ঠিক আছে, জি। তাহলে এখানে 10 ভোল্ট হয়েছে, এখানে খরচ হয়েছে 2.5 ভোল্ট, তাহলে খরচ হওয়ার পর বাকি থাকবে কতটুকু? 7.5। 7.5 ভোল্ট। আমার কিন্তু কারেন্ট কিন্তু একই, এটা কিন্তু একটা ব্রাঞ্চ, তাহলে এখানে কারেন্ট একই। তাহলে এই 15 ওহমের মধ্যে দিয়ে 0.5 ওহম 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে না? জি। তাহলে 15 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ কত হবে? 0.5 ইন্টু 15, 7.5 ভোল্ট। তার মানে এটার মধ্যে দিয়ে 7.5 ভোল্ট ড্রপ হয়ে এখানে 0 ভোল্ট হয়ে যাবে। তার মানে একই ভোল্টেজ থাকবে, চেঞ্জ হবে কি, কারেন্ট চেঞ্জ হবে। এমন ভাবে কারেন্ট যাবে যাতে ভোল্টেজ একই হয়, আচ্ছা, বুঝতে এমন পারছি। ভাবে কারেন্ট যাবে যাতে ভোল্টেজ একই হয়। ক্লিয়ার? ওকে, জি ভাই, ক্লিয়ার। তাহলে আমরা সিরিজ পড়লাম, প্যারালাল পড়লাম। জি। আচ্ছা, তাহলে আজকে এতটুকু রাখি আমরা, সিরিজ প্যারালাল জি ভাইয়া। এবং নোড ব্রাঞ্চ। ঠিক আছে, জি ভাইয়া, জি ভাই, নেক্সট দিন আসসালামু আমরা আলাইকুম। আগামীকাল কি ভাই ক্লাস হবে?